সেই স্পিচটা আমরা পড়েছি আমাদের টেক্সট বই থেকে। সো আজকে আমাদের আলোচনায় আরো একটা স্পিচ আসছে। সেই স্পিচটা হচ্ছে ওইখানকার মধ্যে যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেখানকার মধ্যে আহ পাকিস্তান কর্তৃক বাংলাদেশের যে অত্যাচার নিপীড়ন থেকে হবার জন্য, উত্তরণ হবার জন্য বাংলার যেই স্বাধীনতাকামী মানুষ রয়েছে সেই স্বাধীনতাকামী মানুষদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, সেখানকার মধ্যে ইমানসিপেশন, লিবারেশন, ফ্রিডম এই কয়েকটা শব্দ সেখানে ইউজ করা হয়েছে। তোমরা কি, আমি তোমাদেরকে সেখানকার মধ্যে দেখবা যে তোমরা টেক্সট বই খুলে দেখলে দেখবা যে সেখানকার মধ্যে লাস্ট যখন আছে দ্য স্ট্রাগল দিস টাইম এ স্ট্রাগল ফর ফ্রিডম, তারপর উল্লেখ আছে দ্য স্ট্রাগল ইজ দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর লিবারেশন এবং ইমানসিপেশন আছে। এখন আমি তোমাদেরকে বলেছিলাম দুইটা পার্থক্য, একটা হচ্ছে ফ্রিডম আর একটা হচ্ছে ইমানসিপেশন। দুইটা শব্দের মধ্যে একটা পার্থক্য বলেছিলাম। কার কার এটা মনে আছে যে ফ্রিডম কেন তিনি একটার মধ্যে ফ্রিডম ইউজ করা হয়েছে, আরেকটার মধ্যে ফ্রিডম ইউজ না করে আবার ফ্রিডম ইউজ না করে ইমানসিপেশন ইউজ করা হয়েছে? এই দুইটার মধ্যে পার্থক্য কার কার মনে আছে? ফ্রিডম আর একটা শব্দ আছে কি বললাম, ইমানসিপেশন। ইমানসিপেশন, হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্য কারণ মনে আছে? এই দুইটার মধ্যে পার্থক্য কি? ওকে, দেশে দীপ্ত দিগন্ত হাত তুলেছে, দেখি দীপ্ত বলো তো ভাইয়া। ফ্রিডম বলতে যেটা যুদ্ধ করে অর্জন করা হয়, যে স্বাধীনতা অর্জন করা হয় সেটা হচ্ছে ফ্রিডম। আর যেটা আমরা আর কি এমনিতে আর কি নিজের গুণ আকারে গুণ হিসাবে পাই বা অর্জন করি, ওটা আছে ইমানসিপেশন। ওকে, ঠিক আছে। ওকে, আমি একটু বলে দিই তাহলে। আহ তোমার প্রায় হয়েছে, আর একটু আমি ক্লিয়ার যদি করে বলি তাহলে সেটা হচ্ছে কিরকম দেখো। ফ্রিডম হচ্ছে তখনই যখন হচ্ছে তুমি অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে তুমি যেটা অর্জন করছো সেটা হচ্ছে ফ্রিডম। যার কারণে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধটা আমরা যুদ্ধ করে অর্জন করেছি, রাইট? আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে আমরা আমাদের এই মুক্তিযুদ্ধটা অর্জন করেছি, যার কারণে আমরা এটাকে বলি ফ্রিডম। সেজন্য যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে কি বলা হয়? ফ্রিডম কি বলা হয়? ফ্রিডম ফাইটার বলা ফ্রিডম হয়, ফাইটার। মুক্তিযোদ্ধা বলা হয়। ঠিক আছে। আর আবার লক্ষ্য করো, ইমানসিপেশন শব্দটা লক্ষ্য করো ভাইয়া। ইমানসিপেশন মূলত হচ্ছে সেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করা নয়। সেটা কি দিয়ে যুদ্ধ করা নয়? অস্ত্র দিয়ে যে সেটা যুদ্ধ করা নয়। তাহলে কি এটা? এটা হচ্ছে ল, আইন দিয়ে, এটা হচ্ছে যুদ্ধ করা। মানে যেই অধিকারটা আমরা আইনের মাধ্যমে, ল এর মাধ্যমে আমার যে ন্যায্য অধিকারটা রয়েছে সেটা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে নয়, বরং সেটা হচ্ছে আমার যে ন্যায্য অধিকারটা রয়েছে সেই ন্যায্য অধিকারটা যদি আমি আইনের মাধ্যমে অর্জন করতে পারি সেটাকে বলা হচ্ছে ইমানসিপেশন। সো আমাদের এখানকার মধ্যে যে বিষয়গুলো আসবে তাহলে সেটা কি ইমানসিপেশন আসবে নাকি সেটা ফ্রিডম আসবে? কোন বিষয়গুলো আসবে বলো তো? তাহলে আমরা এখানকার মধ্যে কোন বিষয়টা আসবে? আমাদের এখানকার মধ্যে ইমানসিপেশন বিষয়টা আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি, ক্লাসটা শুরু করি আমরা আস্তে আস্তে তাহলে, হ্যাঁ। ওকে, দেখো বাক্যটা বলেছিলাম আমরা আমাদের টেক্সট বইতে, তাহলে আমাদের সোফার আমরা অলরেডি একটা স্পিচ পড়েছি, যে স্পিচটা 1971 সালের 7 মার্চের কোথায় দেওয়া হয়েছে? রেসকোর্স ময়দানে দেওয়া হয়েছে, রাইট? তাহলে আমাদের আরো একটা স্পিচ, আমাদের টেক্সট বইতে মাত্র কয়টা স্পিচ আছে? দুইটা স্পিচ আছে, দুইটা বক্তব্য রয়েছে। এই বক্তব্যের মধ্যে দুইটার মধ্যেই অধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, একটা দুইটাই অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। সো আমাদের দ্বিতীয় যে স্পিচটা রয়েছে সেই স্পিচটার যে শিরোনামটা রয়েছে সেই শিরোনামটা কি? আই হ্যাভ আ ড্রিম। আমার একটা কি রয়েছে? স্বপ্ন রয়েছে। যেভাবে তোমাদেরও স্বপ্ন রয়েছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। তাহলে এইটা বিশাল একটা বড় স্পিচ। সেই স্পিচটা দিয়েছেন কে? আমরা 7 মার্চের স্পিচ জানি সবাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। এখন তাহলে আমাদের এই যে স্পিচটা আই হ্যাভ এ ড্রিম, এই শিরোনামে যে স্পিচটা দিয়েছেন, এই দিয়েছেনটাকে এটা মনে রাখতে হবে। সবাই একটু নোট করে নাও, মার্টিন লুথার কিং জুনিয়র। মার্টিন লুথার কিং জুনিয়র, সবাই নোট করো, এটা সবাই নোট করো, সবাই নোট করো। মার্টিন লুথার কিং জুনিয়র।
নোট করছো সবাই? হোপফুলি করেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাট লিস্টে জানিয়ে দিবা এবং কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এখন মার্টিন লুথার কিং কে? মার্টিন লুথার কিং যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, মার্টিন লুথার একই নামে কয়েকজন ব্যক্তি আছেন মার্টিন লুথার দিয়ে। এর মধ্যে তোমরা কাকে কাকে চিনো? মার্টিন লুথার দিয়ে কাকে কাকে চিনো? মার্টিন লুথার দিয়ে কাকে কাকে চিনো? আরেকজন আছে ওকে, মার্টিন লুথার জুনিয়র। তিনি কোন দেশের? উনিও আমেরিকার বোধহয়। নো, আরেকজন যে মার্টিন লুথার রয়েছেন তিনি আমেরিকান না, তিনি হচ্ছে জার্মানের একজন থিওলজি এবং প্রিস্ট বা লেখক, এরকম আরেকটা জিনিস হতে পারে, ঠিক আছে? প্রিস্ট এবং হচ্ছে ধর্ম বিষয়ে যিনি পণ্ডিত আর কি, থিওলজিস্ট যিনি, প্রিস্ট বলতে পারো। সো তিনি হচ্ছে মার্টিন লুথার, ঠিক আছে? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই এই সম্পর্কে এই ইয়াটা আসে। আর যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় মার্টিন লুথার কিং জুনিয়র যদি হয়, তিনি হচ্ছেন আমেরিকান, আর মার্টিন লুথার কে তিনি হচ্ছেন জার্মান, ঠিক আছে? ওকে, এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে জার্মান একজন রেসিং ড্রাইভার একজন রয়েছেন, তোমাদের টেক্সট বইতে এটা আছে, তোমরা কি কেউ বলতে পারবা তিনি, তার নাম কি? জার্মান আরেকজন, যেহেতু আমরা অলরেডি জার্মানের কথা উল্লেখ করে ফেলেছি, সেজন্য জার্মানে আরো একজন বিখ্যাত ব্যক্তির নাম তোমাদের টেক্সট বইতে ইউনিট 4 লেসন 1 এর মধ্যে রয়েছে, অর্থাৎ হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস, এই লেসনের মধ্যে কেউ বলতে পারবা যিনি 300 কত ডিগ্রিতে? মাইকেল শুমাকার। হুম হুম, মাইকেল হ্যাঁ, শুমাকার। থ্যাংক ইউ। সো অনেকের মনে আছে। সো তিনি হচ্ছেন জার্মান, যিনি একজন রেসিং ড্রাইভার। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে আমরা মার্টিন লুথার কিং সম্পর্কে যদি একটু সহজ কথা বলি, পরীক্ষা আমাদের এটা সাধারণ জ্ঞানের ক্লাস না যে সাধারণ ইংলিশের ডিটেইলস মার্টিন লুথার কিং সম্পর্কে পড়তে হবে, জাস্ট টেক্সট বইতে যা আছে অতটুকু পড়লেই হবে, ঠিক আছে? নাম্বার 1 মার্টিন লুথার কিং। তাহলে মার্টিন লুথার কিং সম্পর্কে যদি আমি সহজ একটু কথা বলি, তিনি একজন কি ছিলেন? আমেরিকান। একটু সবাই নোট করবা এটা, আমি যে এখন যে কথাগুলো লিখবো সেটা সবাই একটু নোট করো। আমি মার্টিন লুথার কিং দিয়ে একটু ইয়া করে নেই। ও, কোথায় গেল এটা? মার্টিন লুথার কিং দিয়ে এখন যে কথাগুলো লিখছি এগুলো সবাই একটু নোট করে নাও, আমি একটু ইয়া করে দেই। ওকে, 1 নম্বর হচ্ছে আমেরিকান প্যাস্টর, PASTOR। 2 নম্বর লেখো হিউম্যানিটেরিয়ান, মানবতাবাদী যেটাকে বলে, হিউম্যান থেকে হিউম্যান মানুষ, আর এর সাথে নিটেরিয়ান যদি আমি যুক্ত করি তখন হচ্ছে মানবতাবাদী। আচ্ছা, আর একটা ইনফরমেশন তার সম্পর্কে যদি আমি বলি, নন ভায়োলেন্ট LENT অ্যাক্টিভিটিস্ট, TIST, ঠিক আছে? অ্যাক্টিভিটিস্ট। ওকে, এই এই তিনটে ইনফরমেশন জাস্ট তোমাকে তার সম্পর্কে মনে রাখলেই হবে। জাস্ট এই বানানটা দেখো, হিউম্যানিটেরিয়ান যে বানানটা রয়েছে এই বানানটা একটু স্মরণ রাখবা। এই বানানটাকে আমি একটু লাল দাগ দিয়ে দিলাম যাতে করে তোমরা একটু ইয়া করতে পারো। আর তার জন্ম কত সালে? জন্ম এবং মৃত্যু যদি বলি, জন্মটা একটু সামনে লিখে দেই, জন্ম হচ্ছে 1929 সালে। আর 1229 হয়ে গেল কেন? 1929 সালে। আর মৃত্যুটা হচ্ছে কত সালে? আততায়ীর হাতে মারা যান কত সালে? 1968 সালে, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখো। আর যে স্পিচটা দিয়েছেন, সেই স্পিচটা দিয়েছেন 28শে আগস্ট 1963 সাল, 28শে আগস্ট 1963 সাল। ওকে, কোথায় দিয়েছেন? ওয়াশিংটন ডিসিতে, যেটা হচ্ছে আমেরিকার রাজধানী। আচ্ছা, তোমরা তোমাদের টেক্সট বইতে আমি ওয়াশিংটন ডিসি নিয়ে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে বলেছিলাম, সিয়াটল। কার কার মনে আছে সিয়াটলটা কোথায়, কোন লেসনের মধ্যে আমরা পড়েছি সিয়াটল? নেলসন ম্যান্ডেলার ওই যে যে পত্রিকাটা ছিল না, এই রয়টার্স ছিল, ওইটা আর কি সিয়াটল বেসড ছিল। না না, সিয়াটল বেসড এটা? না না না, হয়নি। সায়েন্টিস্টের ওখানে ভাইয়া, ইউনিট 2।
ইউনিট 2 ভাই লেসন আলডিডি আর মনে হয় আমি বলে দিচ্ছি, একটু দেখো, একটু আমি বলে দিচ্ছি, মনে একটু আমি বলার পর দেখবে এখন স্মরণ আসবে। আর্টিফিশিয়াল হার্টের মধ্যে দেখো, আর্টিফিশিয়াল হার্টের মধ্যে একজন হচ্ছে ডিজাইন করেন, আর্টিফিশিয়াল হার্টের মধ্যে একজন ডিজাইন করেন, আর আরেকজন কি করেন, ট্রান্সপ্লান্ট করেন। ট্রান্সপ্লান্ট, যে রোগী 112 দিন মানে 12 দিন বেঁচে ছিলেন ট্রান্সপ্লান্ট করার পরে, যে ডাক্তার ট্রান্সপ্লান্ট করেন বা ইমপ্লান্ট করেন তার নাম কি, তার নাম কি মনে আছে? ক্লার্ক। ডক্টর বার্নি ক্লার্ক, থ্যাংক ইউ। তিনি হচ্ছেন সিয়েটল বেসড একজন ডেন্টিস্ট ছিলেন। আবার নেক্সট লেসনে যাও, দ্বিতীয় লেসনে, সেখানকার মধ্যে আইডিআরআই এর হেডকোয়ার্টারটা বা আইডিআর এরিয়াটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আমাদের সিয়েটলে অবস্থিত, যেটা ওয়াশিংটন অবস্থিত। ঠিক আছে, যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা লিখেছিলেন কে? সেই প্যাসেজটা লিখেছিলেন স্টেভ রিড, REED, রিড। আর ওই যে বললাম না, আর্টিফিশিয়াল হার্টের মধ্যে যিনি ট্রান্সপ্লান্ট করেন, ফিশিয়াল হার্ট, HEART হার্ট, যিনি ট্রান্সপ্লান্ট করেন তার নাম কি? ডক্টর বার্নি ক্লার্ক। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম, আবার এই বিষয়গুলো সতর্ক করার কারণ হচ্ছে তোমরা যেহেতু এখন থেকে মোটামুটি ভাবে টেক্সট বইয়ে আমি কিছু ইনফরমেশন, অতিরিক্ত যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো কিন্তু কিছুই টেক্সট এসএসসি তে আসবে না। যারা এসএসসি বাসী রয়েছে তাদের কিছু ইয়াতে আসবে না, এসএসসি তে আসবে না। তাহলে এগুলো কোথায় আসবে ভাইয়া? এগুলো আসবে তোমার অ্যাডমিশন টেস্টে। যার ফলশ্রুতিতে তোমাদেরকে আমি এই ইনফরমেশন গুলো যেন এখন থেকে দিয়ে দিচ্ছি, কারণ যেন তোমরা এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন গুলো তোমরা ভালোভাবে নিতে পারো। যার কারণে তোমরা বিষয়গুলো একটু সবাই একটু মাথায় রাখতে হবে। দেখো, আর্টিফিশিয়াল হার্টের আমরা যদি ট্রান্সপ্লান্ট যিনি করেছিলেন, প্লান্ট যিনি করেছিলেন তার নাম কি? ডক্টর বার্নি ক্লার্ক। এখানকার মধ্যে একটা বানানটা একটু লক্ষ্য করো, বার্নি ক্লার্ক। একজনের নাম হচ্ছে CLERK এরকম, আরটা হচ্ছে কে ইয়া। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইয়ার মধ্যে যে নামটা রয়েছে FWD ক্লার্ক, তার বানানটা কিরকম? ক্লার্ক বানানটা KL, তাই তো? ERK, ঠিক আছে, ERK। আর অন্যদিকে আমাদের যে ডক্টর বার্নি ক্লার্কের যে নামটা রয়েছে সেই নামটা কি দিয়ে, কিভাবে শুরু হয়েছে? বানানটা কিভাবে শুরু হয়েছে বলো তো দেখি? CLARK, ঠিক আছে, এগুলো বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানটার মধ্যে এটা যেহেতু আসছে, তার হচ্ছে নাদিন দিয়ে তোমাদের যারা হচ্ছে নাদিন দিয়ে আর দুইটা নাম রয়েছে। নাদিন, শুরুটা হচ্ছে নাদিন, একজনের নাম হচ্ছে নাদিন দাহের, আর আরেকজনের নাম কি? নাদিন গার্ডেমার। তাহলে নাদিন দাহের এক জায়গাতে আছে, আর আরেক জায়গাতে আছে নাদিন গার্ডেমার। সো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলো হচ্ছে তোমরা একটু মনে রাখতে হবে। নাদিন গার্ডেমার হচ্ছে কে? একজন হচ্ছেন, নাদিন গার্ডেমারটা কে বলে মনে আছে কারো আমাদের ইয়াতে? হ্যাঁ, পয়েট লরিয়েট এন্ড সাউথ আফ্রিকান রাইটার, রাইট? ওকে। আর নাদিন দাহের যিনি ছিলেন, তিনি হচ্ছে কোন কিসের মধ্যে? এটিকেট এন্ড ম্যানার্স যে আছে সেই সম্পর্কে তিনি একটা উক্তি দিয়েছেন। ঠিক আছে, একটু মনে রাখতে হবে ভাইয়া, এই বিষয়গুলো একটু স্মরণ রাখো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসবে। ওকে, এখন সোফার আমরা এতক্ষণ যে ক্লাসে যা কথা বললাম এগুলো হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এখন আমরা এই প্যাসেজটা কিভাবে পড়ছি সে বিষয়টা একটু লক্ষ্য করো। দেখো, শুরু হয়েছে প্যাসেজটা কি দিয়ে? দ্য ফলোইং শব্দ অর্থ হচ্ছে নিচের। ওকে, দ্য ফলোইং is an abridged version of famous speech made by Martin Luther King Jr. on 28 আগস্ট 1963 in Washington DC, USA. ওকে, এখন এটার মিনিংটা আমরা প্রথমে বলবো, তারপরে এখান থেকে গ্রামাটিক্যাল যে ইউজেস গুলো আছে সবাই নোট করতে হবে ভাইয়া, সবাই নোট করতে হবে। আমি তোমাদেরকে বিষয় নোট ডাউনের কথা বারবার বলছি, তোমরা সবাই নোট করো, তাহলে তোমাদের জন্য এই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। আর পরবর্তীতে যখন তোমরা পড়বে তখন তোমাদের জন্য এই বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। সো সবাই একটু নোট করবা। দেখো, বাক্যটা শুরু হয়েছে দ্য ফলোইং। এখানকার মধ্যে ফলো শব্দটা হচ্ছে
এখানকার মধ্যে আমাদের ফলোইং যে শব্দটা আছে এই শব্দটার অর্থ হচ্ছে নিচের। আচ্ছা, ফলো শব্দটা যদি আমি বলি ফলো, FLLO, ফলো শব্দটা হচ্ছে অনুসরণ করা। ঠিক আছে, অনুসরণ করা, একজনের পিছন যিনি সামনে আছেন তাকে অনুসরণ করা। তার মানে হচ্ছে পিছনে যিনি আছেন তাকে বলা হয় ফলোয়ার। পিছনে যিনি আছেন তাকে অনুসারী বলে না, অনুসারী, ফ্যান বা অনুসারী যেটাকে বলে, ফলোয়ার এটা হচ্ছে অনুসারী। তার মানে পিছনে যিনি আছেন তাকে বলা হয় ফলোয়ার। ঠিক আছে, যাকে অনুসরণ করা হয়। যার কারণে আমাদের নিচে, উপরের মধ্যে না, নিচের মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে বলা হচ্ছে ফলোইং। সো নিম্নবর্তী, তাহলে দা ফলোইং শব্দটা কি অর্থ হচ্ছে এখানকার মধ্যে? এখানকার মধ্যে এটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, নাউন হিসেবে এটা ব্যবহার হচ্ছে। তাহলে এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে নিম্নবর্তী। আর যদি ফলোইং শব্দটা অ্যাডজেক্টিভ হতো, ফলোইং শব্দটা যদি আমার কি হতো, অ্যাডজেক্টিভ হতো, ফলোইং কি বলতে পারি, ফলোইং যে কোনো কিছু একটা হতে পারে। সো সেই ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ হতো তখন সেটার অর্থ হতো অনুগামী অথবা পরবর্তী। একটু মাথায় একটু ভালো মতো ইয়া করে নাও। এখানকার মধ্যে ফলোইং শব্দটা হচ্ছে কি অর্থে ব্যবহার হচ্ছে? নাউন অর্থে। এটা শব্দটা নাউন কেন? কারণ হচ্ছে পূর্বে আর্টিকেল দিয়ে আছে, যার কারণে এটা নাউন হয়েছে। সো এটার অর্থটা তাহলে কি হচ্ছে? অর্থটা হচ্ছে নিম্নবর্তী এবং নিম্ন উল্লেখিত। আর যদি সেটা অ্যাডজেক্টিভ হতো তাহলে অর্থটা হচ্ছে পরবর্তী অর্থে হতো। আচ্ছা, দ্য ফলোইং, নিম্নবর্তী ইজ যে লেখাগুলো রয়েছে সেটা হচ্ছে ইজ, সেটা হচ্ছে আমাদের ভার্ব, এন্ড অ্যাব্রিজড ভার্সন, সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত। এই অ্যাব্রিজড শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। অ্যাব্রিজ, এই শব্দটার তোমরা সবাই মিনিংটা লেখো, সবাই এই মিনিংটা লেখো, অ্যাব্রিজ। এটা যে কোনো বইয়ের প্রথম ওয়ার্ডটাই হচ্ছে অ্যাব্রিজ। যে কোনো বই যদি তুমি হাতে নাও না কেন, দেখবা যে নন টেক্সচুয়াল যদি কোনো ডিকশনারি বা ইয়া দেখো বা ভোকাবুলারির কোনো বই দেখো, সেখানকার মধ্যে যে প্রথম যে শব্দটা আমরা সবাই বেশিরভাগই পাই, সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজে তোমরা একটু মিনিং গুলো লিখে ফেলো, সবাই সবাই লিখো, সবাই লিখতে হবে, একজনও বাদ যাবে না, বাদ যাবে না একটা শিশুও। যে বাদ যাবে, যে লিখবে না তাকে মাইর দেওয়া হবে। ওকে, অ্যাব্রিজ শব্দের অর্থ কি বললাম? অ্যাব্রিজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। বোকা, এখানে ভার্ব শুধু আমি ডিটা বাদ দিয়ে দিয়েছি না, ডিটা বাদ দিয়ে দিয়েছি না, তার মানে ভার্ব অর্থটা লেখো, সাথে শুধু ভার্বটার অর্থ লেখো, শুধু ভার্বটার অর্থ লেখো। ফেসবুকে কারা কারা জয়েন করেছে একটু দেখি আমি। ও, ফেসবুকে তো অনেকে জয়েন করেছে, দেখি 34 আছে এখন, দেখি। কে কে লিখেছে আমি একটু দেখি, নাম পড়ে একটু সংক্ষেপ দ্রুত নাম পড়ে। ইকরামুল লিখেছে, নিরুপমা লিখেছে, মহিদ লিখেছে, তারপর হচ্ছে লিখেছে রাশেদ ইসলাম, ওকে, সংক্ষিপ্ত করা লিখেছে আশিকুর রহমান, পরশমণি, আরিশ ইসলাম ম্যাডাম, শাহিন, থ্যাংক ইউ। ওকে, সো এটা হচ্ছে আমাদের ভার্ব। এই ভার্বের শেষে ইড যুক্ত করে এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, যেটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। সো এটার অর্থ কি? সংক্ষিপ্ত করা বা সংক্ষিপ্ত করা। আর এখানকে যেহেতু এটা অ্যাডজেক্টিভ, সো এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। আচ্ছা, এটা যদি আমি একটা সিনোনিম বলি তাহলে সেটা সিনোনিমটা কি হবে? শর্টেন একটা সিনোনিম হবে। একটা সিনোনিম আর একটা সিনোনিম, গুরুত্বপূর্ণ যে সিনোনিমটা আছে, শর্টেন মোটামুটি আমরা সবাই জানি। যে গুরুত্বপূর্ণ একটা সিনোনিম আছে সেটা হচ্ছে কনডেন্স, CONDEN, এসই না সিই? বলো তো দেখি, SE হবে না সিই হবে? SE হবে। স্বাভাবিকভাবে, হ্যাঁ, স্বাভাবিকভাবে ভার্বের শেষে যে ভার্বগুলো হবে সেই ভার্বগুলোর শেষে SE যুক্ত করে কি হয়? ভার্ব হয়। CE যুক্ত করে হয় আমাদের নাউন। এরকম দেখি একটা শব্দ বলো তো দেখি, একটা শব্দ এরকম SE যুক্ত করে আমাদের ভার্ব হয়েছে, আর অ্যাডভাইস। থ্যাংক ইউ, অ্যাডভাইস, আর হচ্ছে অ্যাডভাইস। দেখো আমি একটু লিখে দিচ্ছি, অ্যাডভাইস এটা হচ্ছে আমাদের নাউন, আর এটার ভার্ব ফর্মটা কি হবে? এটা ভার্ব ফর্মটা হচ্ছে অ্যাডভাইস। আর কি কি শব্দ আছে, আর কি কি শব্দ বলতে পারবা? VISE। আর এনিওয়ান, আর কোন শব্দ? প্র্যাকটিস কি হয় ভাইয়া? প্র্যাকটিস কোনটা? প্র্যাকটিসে কি বললাম?
প্র্যাকটিসে কি বললা বুঝি নাই। বলছি যে প্র্যাকটিসে আইএসি আর আইসিই দুই ভাবে হয় না? ওকে, প্র্যাকটিস যদি বলি সেটা হচ্ছে আমাদের নাউন। থ্যাংক ইউ। প্র্যাকটিস যদি বলি আমি, সেটা কি হয়ে যাচ্ছে আমাদের প্র্যাকটিস, লিখে দিচ্ছি আমি। প্র্যাকটিস যদি হয় সেটা হচ্ছে আমাদের নাউন। যদি আমি প্র্যাকটিসের শেষে এসই যুক্ত করে দেই সেটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। থ্যাংক ইউ। এই যে অনেকগুলো শব্দ পাচ্ছ তোমরা, ঠিক আছে। কনফিডেন্স হবে না? কোনটা? কনফিডেন্স। কনফিডেন্স হ্যাঁ। না, কনফিডেন্সের ভার্ব কি, ভার্ব ফর্ম কি এসই দিয়ে হয়? আমার মনে হচ্ছে হয় না, হয় না এটা। কনফিডেন্স এখানকার মধ্যে দেখো, কনফিডেন্স যেটা আছে সেটা নাউন, এটার কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটাকে যদি আমি ভার্বে রূপান্তর করতে চাই সেটা অন্যভাবে করতে হয়। কনফিডেন্ট, কনফিডেন্সি। ওকে, বাই দ্য ওয়ে আমরা নেক্সট যাচ্ছি। সো দেখো, এটা হচ্ছে কনডেন্স, এটা হচ্ছে আমাদের অর্থটা হচ্ছে কি, এটা হচ্ছে অর্থ হচ্ছে আমাদের সংক্ষেপ করা। আর সংক্ষিপ্ত একটা ভার্সন। ভার্সন, এই যে SION এর মিনিং কখন ভার্সন হয় এবং কখন ভার্সন হয়, মানে SION এর উচ্চারণগুলো মনে আছে? যদি এর পূর্বে কি থাকে, ভাওয়েল থাকে, SION এর পূর্বে যদি ভাওয়েল থাকে তখন আমাদের জন উচ্চারণ হয়। আর যদি এর পূর্বে কি থাকে, কনসোনেন্ট হয়, তখন সেটার উচ্চারণ হয় শন, হয় শন। সো এটা উচ্চারণ কি হবে আমাদের, ভার্সন। ঠিক আছে, ব্রিটিশের উচ্চারণ হচ্ছে ভার্সন, ভার্সন বা ভার্সন যেটা উচ্চারণ করি আমরা। সো এটা হচ্ছে একটা বর্ণনা, সংক্ষিপ্ত একটা বর্ণনা কিসের, অব। এই অবটা হচ্ছে আমাদের পসেসিভ। অব এ ফেমাস স্পিচ, একটা বিখ্যাত, এখানকার মধ্যে এটা হচ্ছে আমাদের ডিটারমিনার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আমাদের নাউন। সো একটা বিখ্যাত, বিখ্যাত বক্তব্যের একটা সংক্ষিপ্ত ভাষণ, সংক্ষিপ্ত অংশ যেটা বলি আমরা, কেন যেটাই বলি না কেন আমরা, বর্ণনা যেটাই বলি না কেন। ওকে, মেড বাই, যেটা দেওয়া হয়েছে বাই মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং কর্তৃক যেটা বক্তব্য দেওয়া হয়েছিল, কবে, কখন দেওয়া হয়েছিল, অন। এই দেখো অন এর পরে এখানকার পরে একটা কি আছে, এখানকার মধ্যে একটা নির্দিষ্ট সময় রয়েছে, 1963 সালের 28 আগস্ট, নির্দিষ্ট দিন, তারিখের আগে, মাসের আগে কি বসে, ইন বসে, বছরের আগে কি বসে, ইন বসে, আর তারিখ এবং বারের আগে কি বসে, অন বসে। সো আমাদের যেহেতু এখানকার মধ্যে তারিখ রয়েছে, শুরুতে তারিখ রয়েছে, সো আমাদের এখানে বসেছে অন, যার কারণে আমাদের এখানে বসেছে কি, অন। সো 1963 সালের 28 আগস্ট বা 28 আগস্ট এর বক্তব্যটা দেওয়া হয়েছিল। কোথায় দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল কোথায়, ইন। ইনটা বসেছে কেন, বড় স্থানের আগে, এটা যেহেতু একটা, যে এটা একটা স্টেট, বড় মানে যদিও এটা হচ্ছে 50টি স্টেটের অন্তর্ভুক্ত না, এটা যেহেতু তাদের রাজধানী, যার কারণে এর পূর্বে আমাদের বসেছে কি, ইন বসেছে। কোথায় সেটা, USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অবস্থিত। সো আমরা যে এই সংক্ষিপ্ত অংশটুকু পড়েছি, অল্প একটু পড়েছি, এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? আমরা যে এই অল্প একটু মাত্র পড়লাম, ক্লাস মাত্র এখন শুরু হয় নাই, মাত্র শুরু, এখনো ক্লিয়ার হয়ে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে নেক্সট যাচ্ছি, নেক্সট যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানকার মধ্যে আমাদের দুটো শ্রেণীতে বিভক্ত, একটা শ্রেণী হচ্ছে শ্বেতাঙ্গ, আরটা হচ্ছে কৃষ্ণাঙ্গ। সো কৃষ্ণাঙ্গ যারা আছে তাদেরকে বলা হচ্ছে কি, কৃষ্ণাঙ্গদেরকে বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নিগ্রো। সো নিগ্রোদের কথা কি বলা হচ্ছে, দেখো, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রোরা এখনো, নিগ্রোরা এখনো মুক্ত নয়, তারা এখনো কি হয় নাই, স্বাধীন হয় নাই, তাদের অধিকার, যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো এখনো তারা পাচ্ছে না। আচ্ছা, যদি নিগ্রো যদি বলি, নিগ্রোরা মূলত, নিগ্রোরা মূলত কোন দেশের বাসিন্দা, নিগ্রোরা কোন দেশে, মূলত কোন দেশের বাসিন্দা, দক্ষিণ আমেরিকা। আফ্রিকা। নিগ্রোরা মূলত হচ্ছে সাউথ আফ্রিকা অঞ্চলে বা ইয়ে অঞ্চলে, যে সাহারা
সাহারা যে মরুভূমি আশেপাশে যে ইয়াগুলো রয়েছে সেই এখানকার নেটিভ মানুষ তারা দক্ষিণ আফ্রিকা বা সাহারা অঞ্চলের যেই মানুষগুলো রয়েছে তারাই হচ্ছে মূলত নিগ্রো। তো এরা এরা কেন তাহলে আমেরিকাতে কিভাবে গেল এরা তাহলে কিভাবে ভাইয়া আমেরিকা? এখানে একটা প্রশ্ন, যে নিগ্রো এখানে কি সবসময় সিঙ্গুলার হবে? যদি দা পিপল বা দা রিচ থাকতো তাহলে তো প্লুরাল হয়। এটা এটা কি সুন্দর clear প্রশ্ন হবে? করেছো, সুন্দর প্রশ্ন করেছো। আচ্ছা, নেগ্রো শব্দটা যখন হচ্ছে, নেগ্রো মানে হচ্ছে একটা জাতিকে বোঝানো হচ্ছে। সো এই ক্ষেত্রে হচ্ছে নেগ্রো একটা সিঙ্গুলার আছে, মানে এটা সিঙ্গুলার শব্দ। এটা কিন্তু আবার প্লুরাল শব্দও আছে। তাহলে নেগ্রোর প্লুরাল শব্দ কি জানো? এর শেষে ইএস যুক্ত করলে সেটা হচ্ছে প্লুরাল। নেগ্রো শব্দটা হচ্ছে সিঙ্গুলার আর এর সাথে ইএস যুক্ত করলে তখন হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে নেগ্রো থাকলে এরপরে কি আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করব নাকি প্লুরাল ভার্ব, বলো এবার। নিগ্রো থাকলে তো সিঙ্গুলার ইউজ করতে হবে। তাহলে সেটা আমরা নিগ্রো থাকলে সেটা আমরা সিঙ্গুলার ভার্বটা আমরা ইউজ করব। আর এখানে পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে, সেজন্য আমরা এখানকার মধ্যে ভার্বটা আমরা সিঙ্গুলার ইউজ করব। ভাইয়া তাহলে যদি কি বলে, এখানে কি কমন নাউন নাকি কালেকটিভ নাউন হিসেবে বোঝাচ্ছে? কালেকটিভ নাউনে তো সবসময় সিঙ্গুলার ভার্ব নেই, তাই না? বুঝি নাই। এখানে দা নিগ্রো এটা মানে হুম। জাতিকে বুঝিয়েছে, তো এটা কি মানে কালেকটিভ নাউন না কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানকার মধ্যে কোনটা হিসেবে ব্যবহার হচ্ছে তাই তো? হ্যাঁ। ওকে, এখানকার মধ্যে কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, পুরো জাতিটাকে, শুধু একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে। আর যদি ইএস থাকতো নিগ্রোস তখন কি কমন নাউন হয়ে যেত? জি জি জি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। দা নিগ্রোরা যারা রয়েছে জাতিরা ইজ নট স্টিল ফ্রি, তারা এখনো মুক্ত নয়। আচ্ছা, এখানকার মধ্যে যদি আমরা গ্রামাটিক্যালি এই বাক্যটাতে আমরা আসি, এই ইজটা হচ্ছে আমাদের ভার্ব, রাইট? এখানকার ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখন এই মেইন ভার্ব দিয়ে বি যখন আমরা মেইন ভার্ব হয় তখন এটার স্ট্রাকচার গুলো কি কি মনে আছে তোমাদের? বি ভার্বের স্ট্রাকচার গুলো যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় এরপরে কি কি হতে পারে? এক নম্বরে আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে, দুই নম্বরে হচ্ছে এরপরে হচ্ছে বি ভার্বের পরে হচ্ছে আমাদের নাউন, সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার নাউন হয়। তারপরে বি ভার্বের পরে হচ্ছে আমাদের প্লুরাল নাউন হয়। ঠিক আছে, প্লুরাল নাউন হয়। এখন এগুলো দিয়ে একটা একটা করে বাক্য বলতে পারবা কে কে? একটা করে বাক্য জাস্ট একবারে সংক্ষিপ্ত সহজ বাক্য বললেও হবে, সমস্যা নেই। বি ভার্ব দিয়ে একবার সংক্ষিপ্ত বা সহজ বাক্য বললেই হবে। She বি is ভার্ব যখন beautiful. শি ইজ Beautiful. শি ইজ বিউটিফুল, এখানে আমাদের এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু বড় বাক্য করতে চাই, এগুলোকে দিয়ে আমরা যদি বড় বাক্য করতে চাই তাহলে এগুলো দিয়ে আমাদের সম্ভব বড় বাক্য তৈরি করা। ঠিক আছে, সো এই যে সংক্ষিপ্ত বিভার্বের এইগুলো হচ্ছে এখানকার মধ্যে বিভার্ব। আমরা একটা জিনিস আমাদের ঝামেলা হয় সেটা হচ্ছে বিভার্ব থাকলে আর একটা জিনিস আমরা মনে করি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। যেমন শি ইজ রিডিং আ বুক, এখানকার মধ্যে ইজটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে কি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আর রিডিংটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। কিন্তু এখানকার মধ্যে যে ইজটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো এর মধ্যে পার্থক্যটা কি? অক্সিলিয়ারি এবং মেইন ভার্বের মধ্যে পার্থক্যটা আমরা কিভাবে পেলাম? পাবো হচ্ছে যদি এরপরে আরো একটা ভার্ব আসছে সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের বি ভার্বটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়, আর এরপরে যদি অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয় অথবা প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে এটা আমাদের মেইন ভার্ব হিসেবে আসবে হবে। তাহলে এটা তাহলে কি অর্থে ব্যবহার হবে? এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি অর্থে ব্যবহার হবে আমি একটু লিখে দিচ্ছি, কে বলতে পারবা? কেউ বলতে পারবা এখানে? তাহলে এটা হওয়া অর্থে ব্যবহার হবে, হওয়া অর্থে। বি ভার্বটা তখন কি অর্থে ব্যবহার হবে? হওয়া অর্থে ব্যবহার হবে। সো দা নিগ্রো ইজ স্টিল, নিগ্রোরা হয় না, এখনো হয়নি কি? ফ্রি হয়নি, তারা এখনো মুক্ত হয়নি। ঠিক আছে, তাহলে তাদের কিরকম? দা লাইফ অফ নিগ্রো। এখানকার মধ্যে যে অংশটুকু আমাদের গ্রামাটিক্যালি যদি বলি, তোমাদেরকে এক্সপ্লেন করে বলি, তাহলে এই লাইনটা দেখো, দা লাইফ অফ নিগ্রো। এই অফ শব্দটার মাধ্যমে হচ্ছে আমরা পসেসিভ করি। আচ্ছা, তোমরা আমি এটাকে আলাদা করে ফেলি পুরো।
ওকে, পসেসিভ আমরা কয়েকভাবে করতে পারি। পসেসিভ আমরা কয়েকভাবে করতে পারি। নাম্বার 1, আমরা স্বাভাবিকভাবে পসেসিভ বা যে বিষয়গুলো আমরা শিখি সেটা হচ্ছে কি দিয়ে, পসেসিভ যে অ্যাডজেক্টিভ গুলো কিংবা পসেসিভ যে প্রোনাউন গুলো রয়েছে সেগুলোর কথা আমরা প্রায় আলোচনা করি, ঠিক আছে? সো সেটা তো একটা গেল। এখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাউনের সাথে প্রোনাউনের রিলেশনটা হচ্ছে, এখন যদি আমি নাউনের সাথে একটা নাউনের পরে আরো একটা নাউনের সাথে একটা সম্পর্ক যুক্ত করতে চাই, এই দুইটা নাউনকে যদি সম্পর্ক যুক্ত করতে চাই তাহলে দুই ভাবে করা যায়। এক নম্বর হচ্ছে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, আর একটা হচ্ছে অ ব্যবহার করে, যেটাতে বাংলায় অর্থে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কি কি ব্যবহার হয় দেখো, বাংলার ক্ষেত্রে এটা এর অথবা এর ব্যবহার হয়। আচ্ছা, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কে আছো দেখি, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কার কার আছে? মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কার কার আছে? ভাইয়া ওই যে সোহেল রানা মনে হয় আছে ভাইয়া, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। না, তার সে কলেজে পড়ে, সোহেল রানা কলেজে পড়ে। আচ্ছা, আমি দেখেছি। এই মারুফ মনে হয় মাদ্রাসায়। মারুফ ভাইয়া বলো তো দেখি, তুমি আরবিতে এবং হচ্ছে আর কি আছে, শাহবিলে জুলফিকার আছে। আচ্ছা, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ইয়া হচ্ছে ইজাফতের ব্যবহার। ইজাফত, এটার মধ্যে তাদের যখন হচ্ছে বাক্য তৈরি করতে হয়, ইজাফতের ব্যবহারটা খুবই, মানে আমি যেহেতু 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, 12 বছর ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পুরো 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি। এখনো আমি আমি ঢাকা লিতে ফাজিল করতেছি, ঠিক আছে? অনার্সের পাশাপাশি ফাজিলও করতেছি, যেহেতু 12 বছর পড়াশোনা করেছি মাদ্রাসায়, যার কারণে একটা মাদ্রাসার ডিগ্রিটা শেষ করতে চাচ্ছি আর কি। সো মাদ্রাসা ফাজিল বলতে আবার দুষ্ট এরকম কিছু না, এটা হচ্ছে আরবিতে ফাজিল বলা হয়, বাংলাতে ফাজিল বলে আর কি, ঠিক আছে? আচ্ছা, মানে যেটাকে আমরা বিএ ডিগ্রি বলি এরকম। আচ্ছা, তো আরবিতে এর মধ্যে ঠিক একই রকম ভাবে আরবির মধ্যে ঠিক একরকম ভাবে এরকম ইজাফাত বা পসেসিভের ব্যবহার রয়েছে। আর বাংলাতে সেটার যে ব্যবহারটা রয়েছে সেটা হচ্ছে রয়ের ব্যবহার, আর এটার যে গ্রামাটিক্যাল যে নামটা রয়েছে সে নামটা হচ্ছে সম্বন্ধ পদ। কি নাম? সম্বন্ধ পদ। আচ্ছা, দেখি তোমরা একটু সবাই একটু ইয়া করো, রহিমের বাড়ি, এটা লেখো, রহিমের বাড়ি। এটা আসলো না কেন? সবাই একটু কমেন্টে লেখো, রহিমের বাড়ি, ইংরেজি লেখো, সবাই লিখবা রহিমের। এটা ওহিমের হয়ে গেল কেন? রহিমের বাড়ি, তারপরে লেখো বাচ্চাদের স্কুল বা গার্লস স্কুল বলে যেটাকে, মেয়েদের স্কুল বলে, লেখো মেয়েদের। তোমরা তো কলেজে পড়বে, অনেকে আসো, বেশিরভাগ যেহেতু কলেজেই, মানে তোমরা সবাই তো কলেজ মাদ্রাসায় পড়ো, যার কারণে লিখলাম মেয়েদের কলেজ। দেখি এই দুইটা ট্রান্সলেশন করো, এগুলোকে আমরা কিভাবে লিখবো? গার্লস স্কুল, গার্লস কলেজ, স্কুল না। আচ্ছা দেখো, এখানকার মধ্যে ভাইয়া গার্লস কলেজ যেটা, দেখো গার্লস কলেজ যেটা হচ্ছে সেখানকার মধ্যে একরকম ব্যবহার হচ্ছে, আর রহিমের বাড়ি ক্ষেত্রে আর রকম হচ্ছে, দেখাচ্ছি আমি। দেখো রহিম রহিমস হাউস। আচ্ছা, আমি ব্যবহারগুলো একটু দেখানোর জন্য দুটো আলাদা আলাদা করে ব্যবহার আনছি, HOUSE। দেখো এখানকার মধ্যে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস হয়েছে, কিন্তু এখানকার মধ্যে অ্যাপোস্ট্রফি হয়েছে কিন্তু এসটা হয় নাই কেন? লিমাদা বলবো? আচ্ছা বলবো? ভাইয়া
হুম হুম। বলবো কি এখানে কেন হয়েছে? হ্যাঁ কেন সেটা ভাই জানতে এখানে চাচ্ছি, কেন? গার্লগুলো প্লুরাল হিসেবে বুঝেছি। মানে আচ্ছা, এস এর আগে অ্যাপোস্ট্রফির আগে যদি আরেকটা এস থাকে তাহলে দ্বিতীয়বার আর এস দেওয়ার কোনো মানে প্রয়োজন পড়ে না, না দিলেও হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস এক্ষেত্রে মধ্যে পরে আর গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে যদি ডাবল এস দেই, এস এর পরে আবার একটা এস দিলাম, এখন উচ্চারণ করো তো এটা কেমন হবে? গার্লস হচ্ছে না। সো মানে উচ্চারণে আমাদের সুবিধার্থে এটা বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ। সো আমাদের শব্দটা যখন প্লুরাল থাকবে, মানে এস বা ইএস যুক্ত করে যখন প্লুরাল হবে, সেই এস বা ইএস এর পরে আরটা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয় না। যদি সিঙ্গুলার থাকে এরপরে হচ্ছে আমাদের এস অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হয়। ওকে, এখানকার মধ্যে আরেকটা জিনিস বলে দিই, যে শব্দটা প্লুরাল, শব্দটা প্লুরাল, এই শব্দটা এম এ এন সিঙ্গুলার, এম ই এন যেটা আছে সেটা প্লুরাল। এই ক্ষেত্রে কি আমাদের শুধু অ্যাপোস্ট্রফি হবে, নাকি আমাদের অ্যাপোস্ট্রফি 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 এস হবে? অ্যাপোস্ট্রফি এস হবে, কোনটা হবে? এস হবে। সেকেন্ডটা দ্বিতীয়টা হবে। থ্যাংক ইউ। সো আমরা আজকে কিভাবে একটা পসেসিভ দুই রকম ভাবে হয় বললাম। নাম্বার 1, আমরা পসেসিভ অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে পসেসিভ করতে হয় সেটা শিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এর পরবর্তী আরো একটা পসেসিভ রয়েছে, সেটা হচ্ছে অব দিয়ে পসেসিভ করি আমরা, অব দিয়ে পসেসিভ করি। এটার ব্যবহারটা একটু কেউ বলতে পারবা? কেউ আমাকে একটু শেয়ার করো এটার ব্যবহারটা, একটু শেয়ার করো দেখি, এটা ব্যবহারটা শেয়ার করো। এফবি কোশ্চেন, ইফতিখারুল ইসলাম, সুন্দর, বাহ। ইফতিখারুল ইসলাম অ্যান্সার না দিলে এফবি তে ক্লাস শেয়ার করছেন কেন? সুন্দর দেখা যাচ্ছে একবারে, আপনার তো খুব ভালো, আপনি তো খুব মেধাবী স্টুডেন্ট। আদব কায়দা শিখতে হবে আগে ভাই। আদব কায়দা শিখো, তারপরে ভালো কিছু করতে পারবা। ওকে, দেখো এখানকার মধ্যে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকে হচ্ছে এই যে গার্লস এর আগে দা গার্লস অনেকে ইউজ করছে, যার দরকার নেই, দা গার্লস এটা দরকার নাই। যদি আমার অব ইউজ করি, ঠিক আছে, পসেসিভ অব ইউজ করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে একটা নাউন হবে, দি হবে, তারপরে নাউন হবে, তারপর অব হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে পরবর্তী যে নাউনটা আছে সেই নাউনের উপর ডিপেন্ড করে সেখানে দি হবে কি হবে না, সেটা ডিপেন্ড করবে হচ্ছে স্বাভাবিকভাবে দি হবে আর কি, ঠিক আছে। এটা ডিপেন্ড করে মাঝে, যদি মাঝে মধ্যে এর পরবর্তীতে হচ্ছে আমাদের নাউন হবে। সো আমাদের হচ্ছে এরকম। দেখো এখানকার মধ্যে দেখো বাক্যটা কি, প্রথমে হচ্ছে অব, দি এবং অবের মধ্যখানে একটা নাউন হয়, সেই নাউনটা হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়, সেটা কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা পসেসিভ করার মাধ্যমে আমরা এটাকে নির্দিষ্ট করে দিচ্ছি। সো এখানকার মধ্যে ঠিক একই রকম আমাদের হচ্ছে দ্য লাইফ অফ দ্য নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ still sadly crippled by the manacles of segregation and chains of discrimination. দেখো এই বাক্যটা সবাই একটু লক্ষ্য করো, এখানকার মধ্যে যদি আমি স্যাডলি যদি বলি সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, রাইট? স্যাডলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে স্যাডলি যদি বলি সেটা অর্থটাকে হচ্ছে কি, হচ্ছে বিমর্ষভাবে, খুব খারাপ ভাবে, গর্হিত ভাবে। ক্রিপলড শব্দটা যদি বলি, ক্রিপল, CRIPPLE, ক্রিপল, ক্রিপল শব্দ অর্থ হচ্ছে এখানকার মধ্যে এটা ভার্ব, তো ভার্বের সাথে ইড যুক্ত হয়েছে। সো এটার অর্থটা কি হচ্ছে, অর্থটা হচ্ছে যে হাঁটতে পারে না, খোঁড়াইয়া যে হাঁটে, খুঁড়িয়ে যে হাঁটে তাকে বলা হচ্ছে ক্রিপল। সো দ্য লাইফ অফ নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি ক্রিপলড, এটা এখনো খুঁড়িয়ে হচ্ছে হাঁটছে। এই অর্থ, এটা কি মিনিং নাকি অন্য কিছু? আবদ্ধ, বাধা, পঙ্গু এরকম কিছু আর কি। হম, এখানকার মধ্যে আমাদের খুব মানে খুব দুঃখজনক ভাবে তারা কি হয়ে আছে, বন্দী হয়ে আছে, এই অর্থটা হবে। তাহলে মানে এখানকার মধ্যে একজন ক্রিপলড যে ব্যক্তি হয়, যে ব্যক্তিটা হাঁটতে পারে না, ঠিক আছে, যে ঘোড়ায় করতে হয়, সে ব্যক্তি যেরকম ভাবে ঘরে বসে থাকে, ঠিক একই রকম ভাবে তাদের জীবনটা একই রকম। তার মানে কিসে একই রকম ভাবে হয়েছে, বাই মাধ্যমে,
বাই এখানে হচ্ছে মাধ্যমে অর্থে, দ্য ম্যানিকলস অফ সিক্রেশন। ওকে, এখানে দেখো ম্যানিকল শব্দের অর্থটা কি বলতো একটু দেখি। পৃথকীকরণ। হুম, করা শিকল। আমরা ইউনিট 1 লেসন 2 এর মধ্যে নেলসন ম্যান্ডেলার মধ্যে নেলসন সেখানে ম্যান্ডেলা চেয়েছিলাম, সেখানে কি পেয়েছিলাম? ফ্রম দ্য শিকল। শিকলস অফ অ্যাপার্থেইড, মনে আছে তোমাদের? ফ্রম দ্য শিকলস অফ অ্যাপার্থেইড মনে আছে তোমাদের সবার? জি ভাইয়া। জি মানে হি গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শিকলস অফ অ্যাপার্থেইড, কোন দিকে নিয়ে গেছিল? টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, এরকম মনে হয় কিছু একটা আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিলে আর একটু ইয়ে হবে। তারপরে ঠিক আছে, সো সেখানকার মধ্যে আছে আমাদের শিকলস, আর শিকলস এর একটা সিনোনিম হচ্ছে ম্যানাকলস। ম্যানাকলস হচ্ছে শিকল অর্থাৎ শৃঙ্খল। কিসের শৃঙ্খল? অফ সিগ্রেশনের শৃঙ্খল। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সিগ্রেশন শব্দের অর্থ কি? সেপারেশন পৃথক করা। পৃথক। সিগ্রেশন শব্দের অর্থ কি? পৃথক। আইসোলেশন। মানে হচ্ছে এখানকার মধ্যে আইসোলেশন, ঠিক আছে, কিন্তু এখানকার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে বৈষম্যের কথা আমরা বলতে পারি। বৈষম্য, সিগ্রেশন যদিও সেটা আইসোলেশন অর্থ হচ্ছে, কিন্তু এখানকার মধ্যে আমরা এটাকে একাকিত্ব যদিও হচ্ছে, আমরা এটাকে বৈষম্য, যে একাকী থাকে তাকে তো বৈষম্যে ভাবে বেশিরভাগই রাখা হয়, তো আমরা এটা বলতে পারি। সো বৈষম্যের শৃঙ্খলে সে আবদ্ধ হয়ে আছে, এবং কি সে দ্য সেন্স, সেন্স মানে হচ্ছে ঠিক একরকম ভাবে শিকল বা চেইন বলে না, ওই যে মানে গলায় শিকলের মতো অনেকটা কিন্তু গলায় যেটা দেওয়া হয়, ঠিক আছে, চেইন, ওটাকে চেইন। আচ্ছা, চেইন ইন কমান্ড মানে কি? চেইন ইন কমান্ড, চেইন ইন কমান্ড কমান্ড চেইন ইন কমান্ড মানে হচ্ছে তোমাকে যেটা অনুসরণ করে যেতে হয়, যে কমান্ডটা তোমাকে অনুসরণ করে যেতে হয়। ধরো ইয়ার মধ্যে, আর্মির মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সবসময় অনুসরণ করে যেতে হয়, ঠিক আছে, যার কারণে সেটাকে হচ্ছে একটা মানে নেতৃত্বের ক্ষেত্রে একটা চেইন ইন কমান্ডটা মেনে নিতে হয়, চেইন ইন কমান্ড। আচ্ছা, সো দেখো, দ্য ম্যানিকলস অফ সিগ্রেশন, বৈষম্যের বা একাকিত্বের শৃঙ্খলে, এবং সেন্স অফ ডিসক্রিমিনেশন, এখানকার মধ্যে এটাও বৈষম্য বলতে আরো ডিসক্রাইব করে। একাকিত্ব তো আছেই, তার মানে হচ্ছে তারা অন্য কারোর সাথে মিশতে পারে না, নিজেরা থাকতে হচ্ছে, অন্যদের সাথে তারা মিশতে পারছে না। আর ডিসক্রিমিনেশন হচ্ছে তাদেরকে বৈষম্যের যে শৃঙ্খল রয়েছে সেই শৃঙ্খলে তারা আবদ্ধ হয়ে আছে। সো ভাইয়া আমরা স্টিল কি অ্যাডভার্ব? জি, এখানে অ্যাডভার্ব, স্যাডলিও অ্যাডভার্ব, স্টিলটাও অ্যাডভার্ব, এখনো অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, সো আমরা কি এতটুকুনকে আমাদের ক্লিয়ার হয়েছে? মাত্র একটা প্যারা পড়েছি, একটা অংশ পড়েছি। আচ্ছা দেখো, দ্য নিগ্রোরা লিভস, মানে নিগ্রো জাতিরা লিভস অন। আচ্ছা, লিভ অন এটাকে আমরা একটু আলাদা করে নেই। আচ্ছা, লিভ অন এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার হয়। লিভ অন শব্দের অর্থ কি? খেয়ে বেঁচে থাকা। তার মানে আমরা প্রায় একটা সেন্টেন্স লিখি, এই ক্ষেত্রে যেটা লিখি সেটা কি লিখি? কাউজ কাউস গ্রাস লিভস অন, বা লিভ অন গ্রাস, মানে হচ্ছে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। ওকে, এখানকার নিগ্রোরা বেঁচে থাকে, এই অর্থ আসছে নাকি অন্য কিছু? এখানে বাস করে বোঝাচ্ছে ভাইয়া। এখানকার মধ্যে এই অংশটুকুনকে একটা অর্থ, এই অংশটুকুনই হচ্ছে একটা অর্থ। নিগ্রোরা বসবাস করে, কোথায় বসবাস করে? সেটা তারা বসবাস করে হচ্ছে অন এ লনলি আইল্যান্ড। এই আইসল্যান্ড না কিন্তু, এটা আইসল্যান্ড যেটা আছে, তোমরা একটা রাষ্ট্র, আইসল্যান্ড সেটা একটা রাষ্ট্র, সেটা দেখো বানানটা দেখো, আইসল্যান্ড, সেটাকে আইসল্যান্ডকে কিসের দেশ বলা হয়? আইসল্যান্ডকে কিসের দেশ বলা হয়? কেউ কি বলতে পারবা? সাধারণ জ্ঞান পড়েছো কে? সোহেল হালদার বলছিলা, বলতো তো ভাইয়া, আইসল্যান্ডকে কিসের দেশ বলা হয়? সোহেল রানা, সোহেল হালদার না, সরি। পড়ি আর ভুলে যাই ভাই এগুলা। স্যার ভুলে গেছি।
ওকে, আগুনের দেশ বা আগুনের শহর বলা হয় আইসল্যান্ডকে। হ্যাঁ, আইসল্যান্ড। আচ্ছা, আমরা নেক্সট যাচ্ছি। আমার কথা কি সব ক্লিয়ার আছে? আমার নেটওয়ার্কে তো সমস্যা নাই নাকি? স্যার আইসল্যান্ডকে মনে হয় বরফের দেশ বলা হয়, বরফের না যতটুকু রে মনে ভাই, পড়তেছে। আইস মানে বরফ, এই মানে এটা বিপরীত হবে। আইস যেহেতু এখানে যেহেতু আইস মানে বরফ, এটা বরফের না, এটাকে বলা হয় আগুনের। উল্টা বিপরীত হবে। তোমরা একটু সাধারণ জ্ঞানে কনফার্ম হয়ে নিও। তো ভাইয়া আমি তো আগুনের দেশ এটা অনেকদিন আগে পড়েছি। হ্যাঁ, আরো জন ইয়া করেছে সাদা হাতির দেশ, সাদা হাতির দেশও বলা হয়। ভাইয়া অন এখানে হয়েছে, লিভস এর পরে অন হয়েছে, এটা মানে আয়ারল্যান্ড ছোট দেশ থেকে, মানে ছোট স্থান থেকে, মানে দ্বীপ দেখে, মানে ছোট জায়গা দেখে অন হয়েছে, না ছাড়া তো ইন হয় লিভের পরে পাশ করা অর্থে। আচ্ছা আচ্ছা, বলতেছি। ওকে, আমরা এটা একটু ব্যবহারটা পরে বলতেছি। দেখো, তার মানে তারা কোথায় বসবাস করছে? অন এ আইল্যান্ড, লনলি আইল্যান্ড। এ লনলি আইল্যান্ড, এখানকার মধ্যে লনলি শব্দটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? লনলি, লনলি শব্দটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তারা একাকী বসবাস করছে একটা দ্বীপের মধ্যে। কিসের? কিসের? অফ পভার্টি। এই পভার্টি শব্দ হচ্ছে, দেখো পভার্টি শব্দটা হচ্ছে আমাদের নাউন, আর এই নাউন ফর্মের যে অ্যাডজেক্টিভটা আছে এটা এটা ইকুয়াল টু কি আমাদের নাউন, আর এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি? অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে পুয়ার। এটা হচ্ছে, দেখো একটু ব্যতিক্রম কিন্তু শব্দগুলো একটু মনে রাখতে হবে, এগুলো এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? সো পভার্টি, পভার্টি যে শব্দটা আছে সেটা হচ্ছে দারিদ্র, মানে দারিদ্র, দরিদ্রতা। হ্যাঁ, পার্থক্য জানো? বাংলা ইয়াতে দারিদ্রতা এবং দরিদ্রতা, একটা হচ্ছে দারিদ্র আর একটা হচ্ছে দরিদ্রতা। তো দারিদ্র্যের আর এবং ইন দ্য মিস্ট অফ এ ভাস্ট ওশান অফ এ ম্যাটেরিয়াল প্রসপারিটি। দেখো এখানকার মধ্যে অর্থটা একটু বুঝতে হবে ভালো মতো, অর্থটা একটু ভালো মতো বুঝতে হবে। দেখো অর্থটা সবাই একটু লক্ষ্য করি। নিগ্রোরা একটা দরিদ্র দ্বীপে বসবাস করে। কোথায়? ইন দ্য মিস্ট অফ, ইন দ্য মিস্ট অফ, ইন দ্য মিস্ট অফ মানে হচ্ছে মাঝে। ইন দ্য মিস্ট অফ অর্থ কি? সবাই বলো, ইন দ্য মিস্ট অফ অর্থ কি? মাঝে। আচ্ছা দেখো, মিস্ট মাঝে। শব্দটাকে মিস্ট শব্দটাকে একটু আমরা যদি বলি মিস্ট, এই মিস্ট শব্দটা হচ্ছে আমাদের কয়েকটা শব্দ, আমরা এই শব্দটা দেখবো, কয়েকভাবে দেখবো এই টেক্সট বইতে। দেখো আমি একটু বলে দিচ্ছি। দেখো আমাদের নেক্সট ইউনিটে যেটা আমরা পড়বো সেখানকার মধ্যে দেখবো আমরা অ্যামিস্ট একটা শব্দ দেখবো, AMIDST, অ্যামিস্ট। অ্যামিস্ট মানে কি? সেখানকার মধ্যে অ্যামং অর্থে, তার মানে সেখানকার মধ্যে কি ছিল? অ্যামিস্ট স্পিড, কিলার স্পিড ছিল। অ্যামিস্ট কিলার স্পিডস আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি। সো এখানকার মধ্যে আমাদের অ্যামিস্ট নাই, এখানকার মধ্যে আমাদের কি আছে? মিস্ট আছে। আর মিস্ট শব্দটা আমাদের এটা কি তাহলে কি হিসেবে ব্যবহার হয় স্বাভাবিকভাবে? এটা স্বাভাবিকভাবে এটা আমাদের প্রিপজিশন হিসেবে ব্যবহার হয় স্বাভাবিকভাবে, প্রিপ। কিন্তু এখানকার মধ্যে মিস্ট শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে? মিস্ট শব্দটা নাউন হিসেবে। নাউন Noun। হিসেবে ব্যবহার হয়েছে। কেন? কারণ হচ্ছে আমাদের দেখো দা দি অপের মাঝে। আছে, দি এবং অবের মধ্যখানে আছে, তার মানে মাঝে বসবাস করছে। তাহলে এটার অর্থটা কি হচ্ছে? অর্থটা হচ্ছে মধ্যভাগ, মধ্যভাগ অর্থে ব্যবহার হয়েছে, মাঝে অর্থে না এখানে, এখানে হচ্ছে মধ্যভাগে অর্থে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তার মানে ইন দ্য মিস্ট অফ ভাস্ট, ভাস্ট শব্দের অর্থটা খুবই গুরুত্বপূর্ণ। ভাস্ট এর মিনিংটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ভাস্ট, ভাস্ট, ভাস্ট শব্দ অর্থ কি? প্রকাণ্ড, মানে বিশাল। এটা যে সিনোনিম গুলো আছে না, সিনোনিম, এই সিনোনিম এবং হচ্ছে অ্যান্টোনিম গুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্ট সহ যত চাকরি পরীক্ষা আছে, যত কম্পিটিটিভ এক্সাম আছে, সকল এক্সামে এই শব্দটা আসে, ঠিক আছে? যার কারণে হচ্ছে তোমরা একটু এই শব্দটাকে একটু প্রায়োরিটি দিতে হবে। তো ভাস্ট শব্দ অর্থ কি? ভাস্ট শব্দ অর্থ হচ্ছে বিশাল বা প্রকাণ্ড কিছু বোঝানোর জন্য ব্যবহার হয়। আচ্ছা, ভাস্ট ওশান, বিশাল একটা সাগর। অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি, ম্যাটেরিয়াল প্রসপারিটি অর্থটা দেখো, ম্যাটেরিয়াল শব্দের অর্থটা কি? ম্যাটেরিয়াল শব্দের অর্থ হচ্ছে কি? জাগতিক। আর প্রসপারিটি শব্দের অর্থ কি? ধন সম্পদ। আচ্ছা, ম্যাটেরিয়াল শব্দের আমরা ম্যাটেরিয়াল নাউন শিখেছি না? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল হ্যাঁ, নাউন, সেখানকার মধ্যে ম্যাটেরিয়াল নাউন, সেখানকার মধ্যে কি অর্থ ব্যবহার হচ্ছে? ম্যাটেরিয়াল নাউন উপাদান অর্থ। উপাদান, মানে
বাংলাতে এটা কোন ধরনের নাউনকে বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। বাংলা একটা নাম আছে না এটার? বাংলা গ্রামারে এটার আলাদা নাম আছে নাকি? পরিমাণবাচক পরিমাণবাচক অর্থ নেই। পরিমাণবাচক ভাইয়া। পরিমাণবাচক। বস্তুবাচক। বস্তুবাচক না, না পরিমাণবাচক না, এটাকে বস্তুবাচক বলে। বস্তুবাচক। সো বস্তুবাচক বলা হয় এটাকে, ঠিক আছে। সো এখানকার মধ্যে এই ম্যাটেরিয়াল শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল। আচ্ছা, এখানকার মধ্যে আরো কয়েকটা শব্দ বলে দিই। আমরা স্পিরিচুয়াল শব্দটা শব্দ দেখি। স্পিরিচুয়াল শব্দ আর একটা হচ্ছে এর সাথে জাগতিক জন্য আর একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ডলি, WORLDLY, ওয়ার্ল্ডলি। আর একটা ব্যবহার হয় সেটা হচ্ছে সেকুলার। পার্থিব, জাগতিক এগুলোর জন্য ব্যবহার হয় ওয়ার্ল্ডলি, তারপর হচ্ছে সেকুলার, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল। তার মানে হচ্ছে জাগতিক যে বিষয়গুলো রয়েছে, পার্থিব যে জিনিসগুলো রয়েছে সেগুলো, যেগুলো কে বোঝাচ্ছে, সেগুলো ওয়ার্ল্ডলি ব্যবহার হয়, সেকুলার ব্যবহার হয় এবং হচ্ছে ম্যাটেরিয়াল ব্যবহার হয়। আর অপার্থিব যদি হয়, মানে যেটা হচ্ছে পরকালের জীবনে যদি হয় বা আধ্যাত্মিক যদি হয়, সেটাকে বলা হয় স্পিরিচুয়াল বলা হয়, ঠিক আছে। স্পিরিচুয়াল সেটাকে বলা হয়। আচ্ছা, সো আমাদের এখানকার ম্যাটেরিয়াল যেটা রয়েছে, অর্থটা রয়েছে, সেই অর্থটা কি হচ্ছে তাহলে? জাগতিক। আর প্রসপার থেকে PROSPER, প্রসপার, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের নাউন। আর এর সাথে প্রসপারাস, ROUS যুক্ত করে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে। আর এটার যে নাউন ফর্মটা আছে সেটা হচ্ছে প্রসপারিটি। তার মানে হচ্ছে যেটার মধ্যে আধিক্যতা রয়েছে, যেটার ধন সম্পদ রয়েছে, এরকম একটা ওশান, বিশাল ওশানের মানে এটা যদি আমি সংক্ষেপে বলি, তার মানে এটা হচ্ছে জাগতিক ধন সম্পত্তির এক বিশাল সমুদ্রের মাঝে তারা একা একা বসবাস করছে, যেখানকার মধ্যে মানে আমার আশেপাশে সবাই খাইতে পারছে, আমি খাইতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, দেখি সাহাবিলিয়া জুলফিকার আছো না ক্লাসে? ওকে, বা মারুফ তো আছো? দেখি কে বলতে পারে অন্য না খেয়ে যদি নিজে খাওয়া হয় তাদেরকে সম্পর্কে কি বলা হয়েছে হাদিসে? তোমার পাড়া প্রতিবেশী যদি ঠিক মতো না খায় তাহলে সেই সম্পর্কে ক্লাস 10 এর মধ্যে, অর্থাৎ তোমরা তো কিতাবুল আদব পড়েছো, তো কিতাবুল আদবের মধ্যে একটা হাদিস আছে, হাদিস যেটাকে বলে, হ্যাঁ, তো হাদিস আছে, হাদিসটাকে কি বলা হয়েছে? লা ইউমিনু আহাদুকুম, ঠিক আছে, এরকম বাক্যটা শুরু হয়েছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না যদি তুমি নিজে খেয়ে আছো, সুখ শান্তিতে আছো, কিন্তু তোমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা না খেয়ে আছেন, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে তারা কি হতে পারবে না, কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আচ্ছা, আমি তাহলে নেক্সটে যাচ্ছি আমরা। সো তারাও হচ্ছে ঠিক একরকম ভাবে, নিগ্রোরাও ঠিক একরকম ভাবে তাদের বিশাল প্রসপারিটি চারপাশে, তারা আমেরিকা আছে, উন্নত দেশের চারপাশে সবাই হচ্ছে ধনী আছে, কিন্তু দেখা গেল যে তারা যে নিগ্রোরা আছে, নিগ্রোরা দুঃখ কষ্টে সব দিক থেকে তারা কষ্টের মধ্যে আছে। সো তারা হচ্ছে বিশাল জাগতিক সম্পত্তির মাঝে তারা গরিবরা পড়ে আছে। তো আমাদের সমাজের একটা অবস্থা, গরিবরা দিন দিন আরো গরিব হচ্ছে, বড় লোকরা আরো দিন দিন বড় লোক হচ্ছে, আমিও গরিব হচ্ছি দিন দিন। কি মনে হয় আমি গরিব হচ্ছি না? না ভাই, আপনি তো না ভাইয়া, আপনি কি বলেন? আপনি বড় লোক হচ্ছেন। ভাইয়া আপনি গরিব হওয়ার কারণ আছে, আমাদেরকে খাওয়ান না, আমাদেরকে কোনো গিফট দেন না, মানে জি খাওয়াই ভাই, দেন, খাওয়ানোর এটা জন্য বলতে একটা চাচ্ছিলাম। আমাদের আচ্ছা, একটু খাওয়া দাওয়া করাবেন, এই তো হয়। কি বলছো? বললাম যে আমাদের একটু খাওয়া দাওয়া দিবেন, এই তো হয়, বড় হয়ে যাবে। বড় লোক হয়ে যাবো বড় তখন? লোক হতে হলে বেশি বেশি দান করা লাগবে ভাই, এটা তো হাদিসে আছে, এটা তো জানেন। দান হুম, করেন ভাইয়া, দান করেন। হ্যাঁ, তা তো অবশ্যই, আলহামদুলিল্লাহ, সেটা ভাইয়া দোয়া বই দান করেন তাহলে হয়ে যাবে। বই দান করা যাবে না, কিন্তু অর্থ সম্পত্তি দান করা যাবে।
ভাই ওই যে কয়েকদিন আগে আমাদের স্যার, আমরা বই কিনি তোমরা দেখেছো না, কয়েকদিন আগে আমাদের ডিপার্টমেন্টের স্যারের সাথে আমার দেখা হয়েছিল। স্যারের সাথে আমি নীলক্ষেত গিয়েছিলাম, নীলক্ষেত যাওয়ার পরে হচ্ছে আমার ডিপার্টমেন্টের স্যারের সাথে দেখা হয়েছে। স্যারের নাম হচ্ছে জয়নুল আবেদিন স্যার, আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার খুব অমায়িক মানুষ। তো উনি আমাকে দেখেছে, দেখার পর ডাক দিয়েছে আমাকে। তো ডাক দেওয়ার পরে কথা হলো, কথা হওয়ার পরে বললো না তোমার, আমাকে জিজ্ঞেস করলো কেন আসছো এদিকে। বললাম স্যার বইয়ের কাছে একটু আসছিলাম। হ্যাঁ তোমার তো দুইটা বই আছে, তো এগুলো কি অবস্থা, তো জিজ্ঞেস করলো। পরবর্তীতে স্যারকে যখন বইটা আমি গিফট করছিলাম, তখন বলে ঠিক আছে আমি কি বইটার তাহলে দামটা একটু পরিশোধ করে দেই। মানে স্যারও দামটা পরিশোধ করতে চেয়েছিল। বিশেষ করো কিনা আমি জানি না, তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না। তারপর হচ্ছে স্যার নিজে পরিশোধ করতে চেয়েছিল। পরবর্তীতে বললাম না স্যার আমি এটা আপনাকে সৌজন্য কপি দিচ্ছি। সৌজন্য কপি কাদেরকে দাও? তো বললাম যে বিভিন্ন কলেজে যে সব ইংলিশ টিচাররা রয়েছে তাদেরকে শুধুমাত্র সৌজন্য কপি দেওয়া হয়। তোমরাও হচ্ছে বড় হও, তোমাদেরকে সৌজন্য কপি পাঠাবো, ঠিক আছে? জি ভাইয়া তখন পড়ালেখা করবো না, তখন আচ্ছা পড়বো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। হ্যাঁ ওকে, দেখো দ্য নেগ্রো ইজ স্টিল, নেগ্রোরা এখনো ল্যাঙ্গুইশ। দেখো এই শব্দটা গুরুত্বপূর্ণ, খুব একটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা সিনোনিম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু এটাকে ইয়া করে দেই। ওকে দেখো ল্যাঙ্গুইশ, উচ্চারণটা হচ্ছে ল্যাঙ্গুইশ, ঠিক আছে? ল্যাঙ্গুইশ এর সাথে আমরা ল্যাঙ্গুইশ, ল্যাং দিয়ে যদি কয়েকটা শব্দ দেখি, ল্যাং দেখি, তোমরা ল্যাং দিয়ে কি কি শব্দ ইয়া করতে পারবা? ল্যাং, LANG দিয়ে ল্যাং, শব্দটা কি? ল্যাঙ্গুয়েজ, GUAGU, আমি একটু লিখে নিই, GUAGE, ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ভাষা, ঠিক আছে? আচ্ছা এখন সেটা তো আমাদের গেল। এরপরে যে শব্দটা আসে সে, এরপরে ইউ দিয়ে পরবর্তী আর দুই একটা শব্দ আছে, আর বেশি তেমন একটা শব্দ নাই। ল্যাঙ্গুয়েজ ছাড়া আর ল্যাঙ্গুয়েজ দিয়ে আর দুই একটা শব্দ আছে, এর বেশি নাই। দেখো আমি একটু এটাকে ইয়া করে দেই। ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের আর একটা শব্দ আসে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের কি ফর্ম? ভার্ব ফর্ম। আর এটার যে অ্যাডজেক্টিভ ফর্মটা আছে, সেই অ্যাডজেক্টিভ ফর্মটা কি হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থটা কি হচ্ছে? নিস্তেজ অর্থে, নিস্তেজ অর্থে। যেরকম ভাবে একজন মানুষ বা উইকনেস যেরকম থাকে না, উইকনেস যেরকম থাকে সেরকম একটা অর্থে ব্যবহার হয়। আর এটার সাথে একটা সুন্দর একটা সিনোনিম রয়েছে, সেই সিনোনিমটা যদি আমি একটু তোমাদেরকে বলি, অ্যাডজেক্টিভ ফর্মটা যদি বলি, সেটা হচ্ছে ফ্যাটিগ। একটু লিখে নিতে পারো, FATIGUE, ফ্যাটিগ, ঠিক আছে? ক্লান্তি, অবসাদ, নিস্তেজ হয়ে যেরকম ভাবে পড়ে থাকে সেটা ব্যবহার হয়। ফ্ল্যাটিক, কি বলে, ফ্ল্যাটিক না, ফ্যাটিগ, ঠিক আছে? বা ফাটিক বা উচ্চারণ যেরকমই হোক না কেন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা নেক্সট, তাহলে আমরা এখন ল্যাঙ্গুয়েজ শব্দটা আমাদের যদি ভার্ব হয়, অর্থটা কি হবে তাহলে? তাহলে এটা অর্থ হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া, অবসন্ন হয়ে যাওয়া, আস্তে আস্তে একবারে, মানে কি বলা যেতে পারে, একবারে মানে তোমার যে ক্ষিপ্র শক্তি রয়েছে বা ইয়া রয়েছে, সেই শক্তি আস্তে আস্তে কি করছে? হারিয়ে যাওয়া শুরু করছে, সেই শক্তিটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করছে। সাউন্ড নাই? তোমরা কি আমার সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছ না? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি তো। ক্লিয়ার ভাইয়া ওকে অলরাইট। আচ্ছা তাহলে এখানকার মধ্যে আমাদের অর্থটা কি হচ্ছে? তাহলে এখানকার ল্যাঙ্গুয়েজ শব্দটা হচ্ছে আমাদের ভার্ব, রাইট? তাহলে নিগ্রোরা এখনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তাদের কোথায় কিভাবে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তার কিভাবে ইয়ে হয়ে আছে? ইন দা কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, আমেরিকার সমাজে তারা নিজেদেরকে একবারে নিস্তেজ অবস্থা, অর্থাৎ যেখানকার মধ্যে এক কোণার মধ্যে তারা কি আছে, ইন দা কর্নার, একটা কোণার মধ্যে তারা এখনো নিস্তেজ হয়ে তারা পড়ে আছে, তাদেরকে একা একা এক কোণার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা এখানকার মধ্যে একটা গ্রামাটিক্যাল যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে আমেরিকানের যে ব্যবহারটা। আচ্ছা এটাকে কি বলা হয়? আমেরিকানটাকে বলেছিলাম, যদি না পারো এখন সিন জিংলার দিয়ে টস টস করে বাড়ি দেবো। বলো আমেরিকানকে কি বলা হয়?
এটা গ্রামাটিক্যালি এটাকে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার, থ্যাংক ইউ, এটাকে বলা হয় প্রপার। আমি কয়েকবার এটা বলছিলাম প্রপার, মনে আছে তোমাদের ওই যে আফ্রিকানের মধ্যে বলতে গিয়ে, সাউথ আফ্রিকানের মধ্যে বলতে গিয়ে। আচ্ছা, আর প্রপার নাউন থেকে যে প্রপার অ্যাডজেক্টিভ গুলো হয় সেগুলোর মানে প্রথম যে শব্দটা আছে সেই শব্দটা সব সময় ক্যাপিটালাইজেশন হয়। সেই শব্দটা সবসময় কি হয়? ক্যাপিটালাইজেশন হয়, ঠিক আছে। সো লক্ষ্য করো এখানকার মধ্যে আমাদের মূল শব্দ হচ্ছে আমেরিকা শব্দটা আছে, এটা হচ্ছে আমাদের প্রপার নাউন, আর এর সাথে এই এন যুক্ত করে হয়ে গেছে আমাদের কি এটা অ্যাডজেক্টিভ হয়েছে। আর সোসাইটি এখানে এটা হচ্ছে আমাদের নাউন হচ্ছে। তো এটার নাম, আমাদের একটা নাম আছে গ্রামাটিক্যালি, সেটা হচ্ছে কি প্রপার অ্যাডজেক্টিভ। সো ইয়ারা নিগ্রোরা তাদের সমাজে অর্থাৎ আমেরিকার সমাজে একটা কোণার মধ্যে নিস্তেজের মতো পড়ে আছে, finds himself। এবং দেখো আমি তোমাদেরকে বলছিলাম না এই নিগ্রো শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল, কি বলছিলাম? নিগ্রো শব্দটা সিঙ্গুলার না প্লুরাল বলছিলাম? সিঙ্গুলার। এখন দেখো ভাইয়া সিঙ্গুলার বলছিলাম, এটা প্লুরালটা কি তাহলে বলছিলাম ইএস যুক্ত করে প্লুরাল হয়। আচ্ছা দেখো, এবং তার মানে এখানকার মধ্যে দেখো পরবর্তীতে এখানে হিমসেলফ ইউজ করা হয়েছে, দেমসেলফ ইউজ না করে কি ইউজ করা হয়েছে? হিমসেলফ ইউজ করা হয়েছে। বুঝতে পারছো এখন কেন সিঙ্গুলার বলছি? ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখো, নিগ্রোরা তাদের নিজেদেরকে পায় কিরকম ভাবে পায়? এন এক্সাইল। এক্সাইল শব্দের অর্থ কি? এক্সাইলের আমি অনেকগুলো শব্দ লিখবো, এক্সাইল দিয়ে প্রায় সিমিলার শব্দ তো। সো এক্সাইল দিয়ে ইএক্স দিয়ে আমি যে শব্দগুলো রয়েছে সেগুলো একটু লিখে দিচ্ছি। দেখো ইএক্স শব্দের অর্থ হচ্ছে কি নির্বাসন, নির্বাসন না আবার নির্বাসন, ঠিক আছে। দেখো ইএক্স মানে ইএক্স দিয়ে আমাদের যে শব্দগুলো গঠিত হয় সেগুলো আমরা ইএক্সআই দিয়ে যেগুলো শব্দগুলো গঠিত হয় সেগুলো একটু বলে দিচ্ছি। ইএক্সআই, আচ্ছা দেখো আমরা এক্সিট শব্দটা দেখেছি, এক্সিট, তারপরে দেখেছি আরেকটা কি শব্দ আছে এক্সিস্ট, আর কি আছে এরকম? এক্সেল তো বললাম, এই তো আমরা যেগুলো মনে আছে এগুলোই বলছি। দেখো এক্সেল শব্দের অর্থ অরবিটেন্ট। কি কি? এক্স অরবিটেন্ট। এক্স অরবিটেন্ট। না না এটার সাথে মিলে না, আমার ইএক্সআই দিয়ে কি কি শব্দ আছে সেটা বলছি। ইএক্সআই দেখো এক্সাইল শব্দের অর্থ হচ্ছে কি বললাম? নির্বাসন, মানে হচ্ছে নির্বাসনে কাউকে পাঠানো, তার মানে নিজেদেরকে তারা নির্বাসন হিসেবে পায়। এই এক্সাইল শব্দটা আমাদের নির্বাসন অর্থে ব্যবহার হয়। আর এখানকার মধ্যে এক্সাইল স্বাভাবিকভাবে, একটু মনে রাখো আমি যে এই কথাটা এখন বলবো একটু নোট করবা, এক্সাইল স্বাভাবিকভাবে নির্বাসন যখন হয় এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়, কিন্তু এখানকার মধ্যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এ এন হয়েছে কেন? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। কেন হয়েছে? এনিওয়ান কেউ অ্যানসার করতে পারবা? কেউ? নির্বাসিত 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 না, এখানকার আমাদের নির্বাসিত না অর্থ না, তারা নিজেদেরকে নির্বাসিত ব্যক্তি হবে। শুধুমাত্র এখানকার মধ্যে নির্বাসিত যদি হয় এক্সাইলড হয়, আমি একটু লিখে দিচ্ছি। নির্বাসিত যখন হচ্ছে তখন হচ্ছে ইএক্সআইএলইডি এক্সাইল নির্বাসিত। আর যদি এটা এই যে যদি এর পূর্বে এএন হয় তখন এটার অর্থ হয় নির্বাসিত ব্যক্তি, তখন সেটা আনকাউন্টেবল আর থাকে না, সেটার অর্থটা হয়ে যায় কাউন্টেবল অর্থ হয়ে যায়। আর এখানে যেহেতু দেখো ডি যুক্ত হয়েছে তার মানে এটার একটা ভার্ব ফর্মও রয়েছে, সেটা হচ্ছে কি ইএক্সআইএলই এক্সাইল যখন হচ্ছে তখন অর্থ হচ্ছে নির্বাসিত করা, কাউকে নির্বাসনে পাঠানো, ঠিক আছে। সো এরপরে যে শব্দগুলো আছে দেখো, এরপরে হচ্ছে এক্সিস্ট, আরটা হচ্ছে শব্দগুলো লক্ষ্য করো সবাই লক্ষ্য করো, একটা হচ্ছে এক্সিস্ট, ঠিক আছে। এক্সিস্ট শব্দটা আছে, যদি আমি এটা বলি তাহলে এটা অর্থ হচ্ছে কি? এক্সিস্ট অর্থ হচ্ছে কোনো কিছু বিদ্যমান থাকা, কোনো কিছু থাকা, ঠিক আছে।
আর এটা এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এটা এর সাথে ইএনসিই যুক্ত করে, ইএনসিই যুক্ত করে আমাদের কি হয়, নাউন হয়, যেটা অস্তিত্ব অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, আর এক্সিস্টেন্ট যদি হয়, আমি একটু লিখে দেব, লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভার্ব, অর্থ কি, থাকা অর্থে। আর এর সাথে ইএনসিই যদি হয়, সেটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্স যদি হয়, তাহলে সেটা নাউন। আবার এটার সাথে যদি আমাদের এক্সিস্টেন্ট যদি হয়, তখন সেটা হচ্ছে আমাদের ভার্ব, বিদ্যমান অর্থে। আর এই এক্সিস্ট এই শব্দটা আমাদের কয়েকটা অর্থে ব্যবহার হয়। এক্সিস্ট এটা স্বাভাবিকভাবে আমরা মোবাইলের, যখন আমাদের বাটন ফোন ছিল, আমাদের যাদের বাটন ফোন, কারো কি এরকম বাটন ফোন ছিল, সেখানকার মধ্যে দেখবা যে এখনো আহ, আছে ভাইয়া। এখনো আছে, হ্যাঁ, ওইখানকার মধ্যে এই শব্দটা দেখবে প্রায় ব্যাক লেখা, এখন তো বর্তমানে ব্যাক লেখা আসে, আগে এই শব্দটা খুব লেখা দেখতাম। তার মানে হচ্ছে এই শব্দটা হচ্ছে নাউন যখন হচ্ছে তখন এটা হচ্ছে প্রস্থান, নাউন যখন হচ্ছে তখন এটার অর্থ হচ্ছে প্রস্থান, আর যদি এটা ভার্ব হয় তখন হচ্ছে প্রস্থান করা। ঠিক আছে, ধরো তুমি বক্তব্য দিতে ইয়াতে উঠেছো, আর ডায়াসে দাঁড়িয়েছো, ডায়াস থেকে নেমে নিচে নেমে আসলা, সো এটাকে বলা হচ্ছে আমাদের এক্সিস্ট। ঠিক আছে, সো পিছনে চলে আসে যেটা আছে, সেটা একটু বানানটা একটু লক্ষ্য করো, প্রায় সেম মনে হচ্ছে সবগুলো, সো একটু 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 বানান সহ একটু ইয়ে মনে রাখতে হবে। আচ্ছা দেখো, ইন হিজ ওন ল্যান্ড, তাদের নিজস্ব নিজস্ব ভূমিতে, এখানকার মধ্যে ওন, এটা ওন শব্দটা, এই ওন শব্দটা রাজশাহী ইউনিভার্সিটির কত সালে, সালটা মনে নাই, রাজশাহী ইউনিভার্সিটির তোমাদের যে ইউনিট 15 থেকে একটা প্রশ্ন আছে, ইউনিট 15 এর মধ্যে ওই যে কে যেন আছে, অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানকার মধ্যে একটা লাইন আছে, তোমরা যদি বই খুলে দেখো দেখবা যে ম্যানস ইন্টেলেক্ট হ্যাজ এ ন্যাচারাল প্রাইড ইন ইটস ওন অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, এই লাইনটা আছে, লাইনটার মধ্যে দেখবা সেখানকার মধ্যে এই ওন শব্দটা কি হিসেবে ব্যবহার হয়েছে, সেখানকার মধ্যে বা এখানকার মধ্যে ওন শব্দটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, এটা বলো তো দেখি। ওন শব্দটা, ওন শব্দটা এখানকার মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, সেখানকার মধ্যেও আমাদের ওন অ্যারিস্টোক্রেসি আছে না, ওন ক্রিয়েটিভ অ্যারিস্টোক্রেসি, সেখানকার মধ্যে আমাদের সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। সো এখানকার মধ্যে ওন শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ। সো তারা নিজের ভূমিতে নিজেরা স্বাধীন থাকবে, কিন্তু স্বাধীন না, তারা নিজেদেরকে নিজেরাই একজন নির্বাসিত ব্যক্তি হিসেবে নিজেদেরকে মনে করে অথবা নিজেদেরকে পায়। আচ্ছা, আমার তো বুক ব্যথা হয়ে গেছে মনে হচ্ছে, আমরা আজকে দ্রুত একটু শেষ করি। দেখো, সো উই হ্যাভ কাম হিয়ার, এতক্ষণ পর্যন্ত তিনি নিগ্রোদের একটা অবস্থার কথা বলা হচ্ছে, নিগ্রোদের একটা অবস্থার কথা বলছে। এখন তিনি বক্তব্যের মধ্যে আসছে, সো উই হ্যাভ কাম হিয়ার, আর আমরা এখানে এসেছি টুডে, আজ। কেন আসছি? টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন। আচ্ছা দেখো, উই হ্যাভ কাম হিয়ার টুডে, আমরা এসেছি কেন, এই ড্রামাটাইজ এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ গুলো তোমরা একটু লেখো, ইনফিনিটিভ কি কি অর্থে ব্যবহার হয়, ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি কি অর্থে ব্যবহার হয়। 1 নম্বরে লেখো পারপাস, 1 নম্বর লেখো পারপাস। তোমরা কি এগুলো পড়ছো কেউ, কি কি অর্থে ব্যবহার হয়? কজ, জি ভাইয়া, এটা আপনি দিছিলেন। আরেকবার বলেছিলাম ভাইয়া। কন্ডিশন, এবং আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে প্যারেনথেটিক্যাল ইউজ, সেটা মনে বলি নাই, প্যারেনথেটিক্যাল ইউজ। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে ইনফিনিটিভ আরো অনেকগুলো ব্যবহার রয়েছে, শুধুমাত্র ইনফিনিটিভ একটা ব্যবহার হচ্ছে স্প্লিট ইনফিনিট, আমরা স্প্লিট ইনফিনিটিভ এটা শিখবো পরবর্তী কোনো ক্লাসে। তারপর হচ্ছে যদি আমাদের এই বিষয়গুলো আসবে, ইনফিনিটিভ হচ্ছে আমরা তো এগুলো তো অ্যাক্টিভ অর্থে ব্যবহার হচ্ছে, ইনফিনিটিভ যে প্যাসিভ হয়, প্যাসিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ লিখতে কষ্ট মনে হচ্ছে, কষ্ট লাগতেছে, ভালো লাগতেছে না আর। আচ্ছা আমরা কি ক্লাস কবে থেকে বন্ধ দেব? আর হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, ইনফিনিটিভ যখন পড়বা তোমরা এই বিষয়গুলো সবগুলো বিষয় নিয়ে আসবা, পারফেক্ট ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ। তারপর হচ্ছে আমরা আরো একটা ব্যবহার রয়েছে, কিছু আছে টু উল্লেখ করতে হবে না, বেয়ার অর্থাৎ
বেয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আচ্ছা, এর মধ্যে আরো একটা ব্যবহার রয়েছে, কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে হচ্ছে আমাদের টু উল্লেখ করা ছাড়া আমাদের ইনফিনিটিভ হয়। এটা বানান কোথায় বলেছে? ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ও ডাবল হয়ে গেছে এফআই না? কিছু শব্দ রয়েছে যেমন যেমন বাট, তারপর কি আছে, আর কি আছে, অ্যাকসেপ্ট, আর কি আছে, আরো একটা শব্দ আছে আমার মনে আসছে না এখন, রাদার মেবি, আমার একজ্যাক্ট মনে আসছে না, রাদার মেবি আছে বইতে, তোমরা দেখে নিবে এগুলো, এগুলো একটু বইতে দেখে নিবা, গ্রামার বইতে, ঠিক আছে? সো এগুলোর পরে হচ্ছে আমাদের টু উল্লেখ করা ছাড়া ইনফিনিটিভ হয়। আচ্ছা, সো আমাদের এখানকার মধ্যে এটা এটা ব্যবহার হচ্ছে ইনফিনিটিভ হিসেবে। আচ্ছা, এখন এই ড্রামা, ড্রামা শব্দের অর্থ কি? ড্রামা শব্দের অর্থ হচ্ছে আমাদের নাটক নাকি উপন্যাস? নাটক। নাটক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ড্রামা, নাটকের দুটা মিনিং, DRAMA, ড্রামা একটা মিনিং, আরটা হচ্ছে প্লে, আরটা মিনিং, কোনটার মিনিং কি? ড্রামা অর্থ কি এবং প্লে অর্থ কি? দুটোই তো নাটক ভাইয়া। পার্থক্য তো আছে ভাই। প্লে রাইট নাট্যকার। হ্যাঁ, এই যে একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ ইয়া করেছো, প্লে রাইট। প্লে রাইট যে নাট্যকার যাকে বলা হয় তার বানানটাই লক্ষ্য করো, প্লে রাইট, WRIGST, WRIGST, প্লে, কি হলো এখানে, টি হলো, ঠিক আছে? প্লে রাইট নাট্যকার কে আছে? একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে, উইলিয়াম সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম, MAUGS, ঠিক আছে, UM যে আছে তাকে বলা হয় উইলিয়াম সমারসেট মম, যে আছে সে একজন প্লে রাইট। মানটা দেখো, অর্থটা কি? নাট্যকার, আর ড্রামাটিস্ট সেও নাট্যকার। এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা, প্লে হচ্ছে একটা নাটককে বোঝাবে, কয়টা নাটক? একটাকে বোঝাবে, আর অনেকগুলো নাটকের সমষ্টি কি বোঝাবে? অনেকগুলো নাটকের সমষ্টিকে বলা হবে ড্রামা, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানকার মধ্যে আমাদের ড্রামাটাইজ শব্দটা তাহলে কি অর্থে ব্যবহার হয়েছে? নাটক করার জন্য আসছো? চিত্রিত করা। বাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে কি নাটক করার জন্য আসছে, নাটক করতে আসছে সে? না ভাইয়া, ভাই, এটা চিত্রিত করা হচ্ছে। নাটক করার জন্য এসেছি। এখানকার মধ্যে সে নাটক করতে আসে নাই, সে নাটক করার মধ্যে আসে নাই, তার মানে সে এখানে টু পর্ট্রেট অর্থে, পর্ট্রেট, পর্ট্রে বা পর্ট্রে যেটা বলি আমরা, PRATRAY, পর্ট্রে, ঠিক আছে? অথবা টু ডিপিক্ট এই অর্থে ব্যবহার হচ্ছে, বানানটা তো ভুল হয়ে গেল, ঠিক আছে? টু পর্ট্রেট, টু ডিপিক্ট, টু ইনফার, মিনিংটি গুলো মনে রাখবা, টু ডিপিক্ট, টু পর্ট্রে, টু ডিসক্রাইব এই অর্থে ব্যবহার হচ্ছে এখানে ড্রামাটিক্স, এখানে নাটক করার অর্থে ব্যবহার হচ্ছে না। তো আমরা এখানে আসছি কি করতে? আমরা উপস্থাপন করতে আসছি বা চিত্রায়িত করতে আসছি এই শেমফুল কন্ডিশন, এটা যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সে লজ্জাজনক পরিস্থিতি আমরা এখানে তুলে ধরতে আমরা এখানে এসেছি। এখানে শেম, শেম মানে হচ্ছে আমার শরম করে, আমি আমি বলুন না, আমার শরম করে। ভাইয়া আমারও। শরম করে বেশি না? আচ্ছা, সো শেমফুল যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, আর কন্ডিশন মানে হচ্ছে আমাদের এটা নাউন। ওকে, শেমটা হচ্ছে নাউন, আর এর সাথে এফইউএল যুক্ত করে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে। আচ্ছা, দেখি তোমরা এটা বলো তো, হ্যান্ডফুল এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? স্পিন, তারপরে স্পুনফুল, এগুলো কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? এগুলো নাউন। তাহলে এটা যদি, এগুলো যদি নাউন হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এটা কেন অ্যাডজেক্টিভ? এটা তো নাউনের আগে আছে, এটা বুঝে যাচ্ছে। নাউনের আগে আসছে বোধহয়। বা আর্টিকেলের পরে নাউনের আগে। আর শ্যাম্পুল কি স্বাভাবিকভাবে নাউন হয় এমনি? হ্যান্ড অর্থ হাত, ঠিক আছে। নাকি?
আর হ্যান্ড অর্থ ভাইয়া হাত। লজ্জা অবস্থা বুঝাই। আচ্ছা দেখো, হ্যান্ড অর্থ হচ্ছে হাত, ঠিক আছে। আর এর সাথে এফ ইকুয়াল যুক্ত করে এটা 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 কি কার থেকে সাউন্ড আসে? দেখো, হ্যান্ড অর্থ হাত, এটা তো হাতের অবস্থাকে বোঝানো হয় নাই, এটা হচ্ছে হ্যান্ডফুল, এটা অর্থ হচ্ছে তখন এক মুষ্টি বোঝানো হয়। হ্যান্ডফুল অর্থ কি হবে তখন? এক মুষ্টি। আচ্ছা আবার দেখো, স্পুন মানে চামচ, চামচ, আর স্পুনের সাথে এফ ইকুয়াল যুক্ত করে হয় এক চামচ অর্থে। তোমরা ইয়ার মধ্যে দেখবা যে সিঙ্গুলার প্লুরাল কোন শব্দকে কিভাবে সিঙ্গুলার করে, কোন শব্দকে কিভাবে প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল যে শব্দগুলো আছে, হ্যাঁ, এর আলোচনার মধ্যে এই শব্দগুলো পাবা। এর আলোচনার মধ্যে, গ্রামারের এই আলোচনার মধ্যে এই শব্দগুলো পাবা, হ্যাঁ। আচ্ছা আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। I say you today, আমি তোমাদেরকে আজকে বলবো। সে এর পরে টু হয়, আর টেল এর পরে হচ্ছে আমাদের নো প্রিপোজিশন, এরপরে সরাসরি অবজেক্ট হয়। সে এর পরে যদি কোনো অবজেক্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে এরপরে আমাদের কি হবে? টু হবে। আই সে ইউ টুডে, আমি তোমাদেরকে আজকে বলবো। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে এই কথা কমু, কি কমু? ইভেন দো, যদিও, উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে এন্ড টুমরো। দেখো, we still have I still have a dream. দেখো অর্থটা লক্ষ্য করো। ইভেন দো উই ফেস, যদিও আমরা মুখোমুখি, দ্য ডিফিকাল্টিস অফ টুডেজ এন্ড টুমরো, আজকের এবং আগামী দিনের সমস্যা সমূহের মুখোমুখি, তারপরেও আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার এখনো একটা স্বপ্ন রয়েছে। ইট ইজ এ ড্রিম, এটা হচ্ছে এমন একটা স্বপ্ন। ইট ইজ এ ড্রিম, এটা এমন একটা স্বপ্ন। ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম, যেটা হচ্ছে আমেরিকার ডিপলি, একবারে ডিপলি রুটেড। দেখি সবাই একটু এটা কমেন্টে একটু কমেন্ট বক্সে অথবা চ্যাট লিস্টে সবাই একটা মিনিংটা লেখো। কমেন্ট বক্সে অথবা চ্যাট লিস্টে একটা মিনিংটা লেখো। কমেন্ট বক্স অথবা চ্যাট লিস্টে লেখো। কমেন্ট বক্স অথবা চ্যাট লিস্টে লেখো। কতজন লিখেছে আমি একটু দেখি। ফেসবুকে কারা কারা জয়েন করেছেন? ফেসবুকে মাত্র জয়েন করেছে 20-22 জন মাত্র। কারোকের ক্লাস, ফারুকুল ইসলাম শাহিন বই পেয়ে গেছে। ওকে, দেখি কারা কারা লিখেছে। গভীরভাবে প্রথিত, গভীরভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, নিহিত, প্রফাউন্ডলি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, সো এটার যে মেনটা আমাদের হচ্ছে সেটা দেখি আমরা একটু। কি মেনটা হচ্ছে যে যেটা হচ্ছে আমেরিকার যে স্বপ্ন রয়েছে, সেই আমেরিকার স্বপ্নের একবারে গভীরভাবে প্রথিত অথবা গভীরভাবে এটা নিহিত একটা স্বপ্ন। সো এরকম একটা স্বপ্ন দেখছি আমি। সেই স্বপ্নটা কি? আই হ্যাভ এ ড্রিম, আমি একটা স্বপ্ন দেখছি। যে স্বপ্নটা কি? ওয়ান ডে, একদিন, দিস নেশন, এই জাতি, উইল রাইজ আপ, তারা জাগ্রত হবে, এন্ড লাইভ আউট, তারা আউট অফ দ্য, তারা বসবাস করবে আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড,
আচ্ছা দেখো এখানকার মধ্যে তারা বসবাস করবে কিভাবে বসবাস করবে, তাদের ট্রু মিনিং অফ ইটস ক্রিড। এই ক্রিড শব্দটা একটু মিনিংটা আমি একটু বলি। দেখো ক্রিড স্বাভাবিকভাবে আমরা বিশ্বাসের ক্ষেত্রে অনেকগুলো শব্দ ব্যবহার করি। বিলিভ, বিলিভ BLIEVE, এটা হচ্ছে ভার্ব, আর এটা নাউন ফর্ম হচ্ছে BLIEF, বিলিভ। হ্যাঁ, তারপর ট্রাস্ট, TRUST, ট্রাস্ট। তারপর হচ্ছে আর কি ব্যবহার করি, আর কি আরেকটা শব্দ বললাম ক্রিড। এখন এগুলোর মধ্যে যে পার্থক্যটা আছে, বিলিভ, এই ট্রাস্টটা যে কোনো কিছুর সাথে বিশ্বাস হতে পারে, কিন্তু ধর্মীয় বিশ্বাস যেটা আছে ক্রিড, সেটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্রিড শব্দটা ব্যবহার হয়। ক্রিড শব্দটা কখন ব্যবহার হয়, যেটা আমরা ধর্মের ক্ষেত্রে, ধর্মীয় মত বিশ্বাসের ক্ষেত্রে, ধর্মীয় মতবাদের ক্ষেত্রে যদি আমি কোন বিশ্বাসের কথা বলি, সেই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আমাদের ক্রিড। আর ট্রাস্ট, বিলিফ এগুলো অন্যান্য যে কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আর বিলিভের পরে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করি, তো গডের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, গডের প্রতি বিশ্বাসের ক্ষেত্রে বিলিভ ইন আল্লাহ। এর মধ্যে আরেকটা শব্দ ব্যবহার হয়, ফেইথ ব্যবহার হয়, ফেইথ, FAITH, ফেইথ। এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু ব্যবহার হয়। গডের সাথে কি, মানুষের সাথে কি, এটা কি জানো তোমরা? ফেইথের ক্ষেত্রে, ফেইথ ভাইয়া টু। ফেইথ ইন কখন হয়, আর ফেইথ টু কখন হয়, আর ফেথফুল টু কখন হয়, এগুলো একটু বলতে পারবা? ফেইথ ইন যদি হয় সেক্ষেত্রে ব্যবহার হচ্ছে গডের প্রতি বা এরকম কিছু একটা ইয়ের প্রতি। আর যদি ফেইথ টু যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে কোনো ব্যক্তির সাথে কাউকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, এরকম আর কি একটা অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। আর গডের ক্ষেত্রে হচ্ছে ফেইথ ইন ব্যবহার হয়, বা ধর্মক্ষেত্রে ফেথ ইন ব্যবহার হয়, গডের ক্ষেত্রে ফেথ ইন ব্যবহার হয়। আর ফেথ টু হচ্ছে অন্য কারোর সাথে ইয়ার জন্য। আর এই ক্ষেত্রে আরটা ফেথফুল যখন হয়, ফেথফুল টু ব্যবহার হয়, ফেথফুল টু ব্যবহার হয়। মনে রাখতে হবে, হ্যাঁ, আমি যা যা বলছি এগুলো নোট করতে হবে কিন্তু। আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা, তারা জাগ্রত হবে এবং লিভ আউট অফ ট্রু দ্য মিনিং অফ ইটস ক্রিড। তাদের যে বিশ্বাস রয়েছে, ধর্মীয় যে বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের কি বলে এটাকে, বিশ্বাসের একবারে কি বলে এটাকে, সত্যিকার ধর্মীয় মতবাদে বিশ্বাসী হয়ে তারা বসবাস করবে আর কি। আচ্ছা, এখানকার মধ্যে একটা জিনিস বলি, এখানকার মধ্যে এই যে ধর্মের কথা এখানে উল্লেখ আছে, তার মানে ধর্মের মধ্যে কি আছে, ধর্মের মধ্যে কি আছে, মানে অল পার্সনস আর ইকুয়াল, এই কথাটা হচ্ছে ধর্মীয় কথা। তার মানে সবাই মানুষ সমান। তো তার স্বপ্ন হচ্ছে এই দেশের মানুষ, অর্থাৎ আমেরিকার মানুষ, তাদের যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, তাদের যে খ্রিস্ট মতবাদ রয়েছে, সেই খ্রিস্ট মতবাদ অনুসারে তারা সকল মানুষ সমান, এই বিশ্বাসে তারা বিশ্বাসী হয়ে উঠবে এবং এই বিশ্বাসে বিশ্বাস করে তারা জাগ্রত হয়ে উঠবে। ভাইয়া আজকে আমরা এই যে পরের বাক্যটাতে সেখানকার মধ্যে পরবর্তীতে কথা বলা হচ্ছে, সেই নেক্সট সেন্টেন্সটার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, তার মানে ধর্মের মধ্যে সেই ক্রিডটা কি, সেই ক্রিড বা সেই বিশ্বাসটা কি, সেই ধর্মীয় মতবাদের যে বিশ্বাসটা কথা তিনি এখানে দেখো, এটা হচ্ছে কোটেশন মার্কের মধ্যে দিয়ে দিয়েছে, দেখেছো? তার মানে এটা কোটেশনের মধ্যে দিয়েছে, তার মানে এটা হচ্ছে ধর্মীয় একটা ক্রিড, ঠিক আছে। তার মানে এটা ধর্মীয় একটা মতবাদ বা ধর্মীয় একটা বিশ্বাস, সেটা কি উই হোল্ড, আমরা ধারণ করি, দিস ট্রুথস, এই সত্য আমরা ধারণ করি, টু বি সেলফ এভিডেন্ট, টু বি হতে, কি হতে, স্পষ্ট হতে, ব্যক্তিত্বের একবার স্পষ্ট হবার জন্য আমরা সেটা কি করি, ধারণ করি। কেন, কিভাবে করি, দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে, অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা প্যাসিভ সেন্টেন্স, আর ইকুয়াল সমভাবে, বা সব, তার মানে হচ্ছে সকল মানুষ সমান, ঠিক আছে, সবাইকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সো তোমাদের কি সোফার আজকে যতটুকু পড়লাম, প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করলাম, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া একার একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে লিভ আউট, এটা কি ফ্রেজ?
কোনটা? লিভ Leave আউট out. যেটা, লিভ আউট যেটা সেটা জি ভাইয়া। ওইরকম ভাবে ইন এবং আউট একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, ঠিক আছে, সেটা অন্য অর্থে ব্যবহার হয়, সেটা অন্য অর্থে ব্যবহার হয়। এইখানে আচ্ছা। কি অর্থ দিছে লিভ আউট মানে কি বুঝতে পারা? সঠিকভাবে লিভ আউট মানে কোনো বোঝাটাই কিছু দিছে। জীবনে পালন করা। জোরে বলা, বুঝি নাই। মানে ঠিকভাবে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড দিছে। হ্যাঁ হ্যাঁ, এই অর্থে ব্যবহার হচ্ছে আর কি। তবে লিভ আউটের আলাদা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি হয় তখন সেটা আর একটা মিনিং আছে, আলাদা একটা মিনিং রয়েছে। লিভ ইন অথবা লিভ আউট আর একটা মিনিং রয়েছে, একটু ডিকশনারি দেখে নিও, ঠিক আছে? ওকে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, বই পেয়েছো কে কে? বই হাতে ওয়াশিংটন পেয়েছো কে কে? পেয়েও পাই নাই। বই এখনো হাতে পাও নাই? ভাইয়া কুরিয়ার থেকে ফোন করছিল, বই নাকি আসছে কিন্তু পাই নাই। শনিবার পাও নাই সেটা বলো, পাও নাই না, আমি কুরিয়ারে পাবো যেতে নাই। হবে যাওয়ার। জি ভাইয়া। গিফট পাঠাইছেন কয়জনের জন্য, কয়জন পাইছে? বই কয়েকশো বই পাঠানো হয়েছে, যার কারণে হচ্ছে অনেক অনেক বই, ঠিক আছে। আমি কুরিয়ারে যদি একসাথে 100 বই নিয়ে যাই, শুধু আমার নামে 100 বার লিখতে হবে, হাসান জামান এই কথাটাই লিখতে হবে 100 বার, আর অন্যদের তো আছেই। তো ওনারা হচ্ছে বেশি বইগুলো মনে হয় একটু লেট করে পাঠায়, অর্থাৎ রাতে পাঠায় আর কি, যার কারণে হচ্ছে একটু তোমাদের লেট হচ্ছে। এটা আমি যা বুঝতে পারলাম আর কি, ঠিক আছে। তো যার কারণ হচ্ছে তোমাদের একটু লেট হচ্ছে। এখন কয়েকশো বই যদি আমি একসাথে দেই, ওনাদের একটু ঝামেলা হয়ে যায়, অর্থাৎ কুরিয়ারের ওনাদের ঝামেলা হয়ে যায়, একজন দুজন একসাথে। এখন ওনাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে সবাইকে সন্তুষ্ট করতে হয়, যারা শুধুমাত্র আমার একা বই পাঠায় এমন না। বাংলা বাজারের, আমি তো বাংলা বাজারে দেই, তো তো বাংলা বাজারের যত লাইব্রেরিয়ান আছে সবাইকে তাদের সন্তুষ্ট করতে হয়। তো যার কারণ হচ্ছে তাদের সবাইয়ের বই নিয়ে কিছু কিছু বই পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো আচ্ছা, তো যার কারণে হচ্ছে, ভাইয়া হ্যাঁ বলো, যার কারণে হচ্ছে ওনারা অনেকটুকুন ক্ষেত্রে একটু ঝামেলা করে আর কি। আচ্ছা, এখন তোমাদেরকে যারা টেক্সট বই দেখতে চাচ্ছিলা তাদেরকে একটু টেক্সট বইটা দেখাই, আমরা কিভাবে আলোচনা করেছি। আমি টেক্সট বইটা বাইর করি। হ্যাঁ, পাইছি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার, ভাইয়া। দেখা যাচ্ছে। ওকে, প্রথমে হচ্ছে আমাদের চ্যাপ্টার 1, সেখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া দিয়ে শুরু হয়েছে গত বছর 19-20 সেশনে, এবং পেজ সংখ্যা কত নম্বর পেজে এটা আছে, এই প্রশ্নগুলো কত নম্বর তোমাদের। এটা মনে হয় 22 সালের বই অনুসারে আমি পেজ নাম্বারটা দিয়েছি, এটার পেজ নাম্বারটা আমি 22 সালের বই অনুসারে দিয়েছি। হ্যাঁ, আগেরটা ছিল কত সালের, অন্য সালের অনুসারে ছিল। তো 22 সালের যে বই আছে সেখানকার মধ্যে দেখবে 156 নম্বর পেজটা বাইর করো, বা দেখবা যে এটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সো এইরকম ভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো এমসিকিউ আসছে 8টা এমসিকিউ আসছে, রিটেন আসছে 10, 5 কত 15, 15 10 কত হলো 20, 5 20 আর 5 হচ্ছে হলো 25 মার্ক হচ্ছে কত বছর আসছে হচ্ছে রিটেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, দেখো ইউনিট হোল ফার্স্ট ড্রিমস অলরেডি আমরা পড়েছি না, দেখো পড়েছিলাম এটা, জি হোল ভাইয়া। ফার্স্ট ড্রিমস, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, পরবর্তীতে আবার বলা আছে লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, ঠিক আছে, প্রয়োজনীয় ইসলাম। সো এগুলো দেখো, আমাদের এগুলো বললাম না, এগুলো থেকে হুবহু কবিতা থেকে কিভাবে প্রশ্ন হবে আমি সেগুলো কিন্তু সবগুলো বলে দিয়েছি তোমাদের ক্লাসে। সো এগুলো পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো 18-19 সেশনে হচ্ছে বি ইউনিটের যে প্রশ্ন আছে একটা প্যাসেজে আসছে, এবং এখান থেকে দেখো কতগুলো 12টা প্রশ্ন আসছে। তার পরবর্তী বছর ওই বছর আবার ডি ইউনিটে যদি বলি, আবার 5টা প্রশ্ন আসছে এমসিকিউ, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে বি ইউনিট, এই বছর আমি পরীক্ষা দিয়েছি। এই যে এই প্রশ্নগুলো, এই যে 3টা প্রশ্ন 4টা প্রশ্ন আসছে না, এই 4টা প্রশ্ন হচ্ছে আমি যে সেশনে পরীক্ষা দিয়েছি, অর্থাৎ 17-18 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, এর মধ্যে 4টা প্রশ্নে 4টা প্রশ্ন হচ্ছে এগুলো, আলহামদুলিল্লাহ আমার 4টা প্রশ্ন হয়েছে, ঠিক ভাইয়া আছে। আপনার বাড়িতে সহজ ছিল অনেক। হ্যাঁ, আমাদের সেশনের প্রশ্নটা অনেক সহজ ছিল 17-18 সেশনে।
তারপরে দেখো তার মানে হচ্ছে প্রথমে আমাদের এরকম ইয়াগুলো আছে, পরবর্তী হচ্ছে আমাদের লিটারি টার্মস গুলো দেওয়া হয়েছে। এগুলো লিটারি টার্মস নিয়ে তো আলোচনা করেছি তোমাদের ক্লাসে। তারপরে দেখো প্রত্যেকটা কবিতা আমি যখন দিয়েছি, কবিতার ক্ষেত্রে হচ্ছে দেখো প্রথমে হচ্ছে কবিতার মিনিং গুলো দিয়েছি এবং পাশাপাশি দিয়ে দিয়েছি, যার কারণে তোমাদের তারপরে থিম রয়েছে। তারপর হচ্ছে আগে থেকে অনেক বেশি কি ইনফরমেশন অ্যাড করা হয়েছে, ইনফরমেশন গুলো এখানে অ্যাড করা হয়েছে। তারপর কিছু নোট দেওয়া হয়েছে, লিটারি টার্মস গুলো দেওয়া হয়েছে, তারপর ওয়ার্ড মিনিং গুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা শব্দের, এবং এমসিকিউ স্যাম্পল গুলো দেওয়া হয়েছে। দেখো অনেক এমসিকিউ স্যাম্পল আগের থেকে অনেক বাড়ানো হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা কবিতা আলোচনা করেছি আমরা। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা গ্রামাটিক্যাল বা টেক্সট বইটা কিভাবে আলোচনা করেছি, অর্থাৎ প্যাসেজ গুলো আমি তোমাদেরকে গতকালকে যদি তোমরা কেউ আমার ক্লাস করে থাকো, অর্থাৎ আমি এসএসসি 22 ব্যাচের গ্রুপে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানকার মধ্যে কেউ যদি আমার ক্লাসগুলো করে থাকো সেখানকার মধ্যে দেখবা যে আমি প্রত্যেকটা প্যাসেজ কিভাবে পড়তে হবে এবং তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, ধরো তোমাদেরকে প্রত্যেকটাতে ভেঙে ভেঙে পড়াচ্ছি, এখন তো প্রত্যেকটা শব্দের ভেঙে ভেঙে অনুবাদ করার পাশাপাশি হচ্ছে গ্রামাটিক্যাল আলোচনা করছি। তো এই বিষয়গুলো হচ্ছে তো টেক্সট বইতে আলোচনা করা মানে ইয়াতে আলোচনা করার কোনোভাবে সম্ভব না, টেক্সট বইতে আলোচনা করা সম্ভব না। যার কারণে আমরা যে বিষয়টা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা এই এতটুকু যে প্যাসেজটা আছে না, এই প্যাসেজে দেখো প্রথমে হচ্ছে ডিটাচমেন্ট ট্রান্সলেশন, অর্থাৎ মাই ব্রাদার, ভাইয়েরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি আর তোমার সামনে দাঁড়িয়ে আছি। এরকম ভাবে দেখো প্রত্যেকটা প্যাসেজের এরকম ভাবে টেক্সট বইতে যতগুলো প্যাসেজ রয়েছে প্রত্যেকটা প্যাসেজের এরকম ভাবে ভেঙে ভেঙে অনুবাদ দিচ্ছি। যার কারণ হচ্ছে আমি ক্লাসে বলার পরে তোমাদের যেন বুঝতে আবার একটু পড়ে নিলে বা ক্লাস শোনার পরে তোমাদের যেন এই বিষয়গুলো আরো সহজ হয়ে যায়। সো এই ডিটেলস ট্রান্সলেশন দেওয়ার পরে তোমাদের এরপরে আরেকটা ট্রান্সলেশন দিয়ে দিয়েছি। ট্রান্সলেশন দেওয়ার পরে হচ্ছে এখানকার মধ্যে এই প্যাসেজের মধ্যে দেখো এতটুকুর মধ্যে আমরা যা যা গ্রামার আছে আমাদের, দেখো এতটুকুর মধ্যে আমাদের যে গ্রামার গুলো রয়েছে সেই গ্রামার গুলো এখানকার মধ্যে আমরা আলোচনা করে দিয়েছি, এরকম ভাবে প্রত্যেকটা প্যাসেজ। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো আগে আমাদের এমসিকিউ এবং ওয়ার্ড মিনিং গুলো টেক্সট বই টেক্সট ট্যাক্সে কম ছিল, ঠিক আছে, কিন্তু এই বছর আমি একটু দেখাচ্ছি, এই বছর ভোকাবুলারি দেখো কতগুলো ভোকাবুলারি, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, প্রায় 4 পেজের মতো শুধুমাত্র ইউনিট 1 লেসন 1 অর্থাৎ আনফরগেটেবল হিস্ট্রি, অর্থাৎ কোন একটা শব্দ আমরা কি বাদ দেওয়ার চেষ্টা করি নাই, কারণ প্রত্যেকটা শব্দ দেওয়ার চেষ্টা করেছি যাতে করে হচ্ছে তোমাদের এর বাইরে থেকে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে। তারপরে দেখো এমসিকিউ স্যাম্পল, আবার এমসিকিউ স্যাম্পল গুলো অনেক অনেক, এর বাইরে শুধুমাত্র যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে তারা যাতে একবার অ্যাটলিস্ট একবার পড়ে নিতে পারে, সেজন্য হচ্ছে আমি এখান থেকে যত ধরনের এমসিকিউ স্যাম্পল গুলো আছে সব এমসিকিউ স্যাম্পল গুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখান থেকে আরেকটা জিনিস বলে দেই, তোমাদেরকে কিছু এমসিকিউ স্যাম্পল দেখাচ্ছি আমি। কোথায় রে ভাই, দেখো এর কিছু এমসিকিউ যে স্যাম্পল গুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে আসে না, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য এগুলো কোথায় রাখলাম আমি, এই যে দেখো এই একটা এমসিকিউ স্যাম্পল আছে, আরো অনেকগুলো আছে। ওকে, এই দেখো আইইউতে আসছে, জেইউতে আসছে, আরইউতে আসছে, দেখছো। তারপর আরো কয়েকটা আছে, মানে প্রত্যেকটা লেসনে যত লেসন থেকে সোফার ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নের একটা মানে ঝলক আমি দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে তোমরা বুঝতে পারো যে টেক্সট বই থেকে যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, এখানে এটা দেখি আমরা আইইউ তে মানে ইসলামিক ইউনিভার্সিটি, ডিইউ সাত কলেজ, সিইউ, তারপর হচ্ছে কেইউ খুলনা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটি, জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জেইউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো দেখতে পারছো যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় এই টপিকগুলো থেকে প্রশ্ন হয়, ঠিক আছে। ইভেন তোমরা এটা জেনে থাকবা যে তোমরা যদি কেউ যদি হচ্ছে টেক্সট বই মানে টেক্সট বই না আই মিন ইয়াটা খুঁজে দেখো যে কি বলে প্রশ্ন ব্যাংক, জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংক দেখবা, জাহাঙ্গীরনগর প্রশ্ন ব্যাংক দেখলে সেখানকার মধ্যে লক্ষ্য করবা যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে একটা প্যাসেজে আসছে, একটা প্যাসেজে হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে আসছে 19-20 সেশনে, যদি আমি ভুল না করে থাকি 19-20 সেশনে একটা প্যাসেজে আসছিল। সো তোমরা যারা হচ্ছে টেক্সট বইটা পড়তে চাচ্ছ বা পড়ো তারা হচ্ছে কি হলো কি হলো এতক্ষণ এখান দিয়ে? জি ভাইয়া। আচ্ছা আমি তাহলে ইয়াতে চলে যাই, আবার দেখাচ্ছি।
সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্যাসেজে ভেঙে ভেঙে অনুবাদ সহ যারা পড়তে চাচ্ছ, তো দ্রুত যারা কিনতে চাচ্ছ দ্রুত সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ। মানে সো ফার এখন পর্যন্ত এর চেয়ে টেক্সট বইয়ের উপরে আলহামদুলিল্লাহ এর চেয়ে কোনো ভালো বই তুমি পাবা না, আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। তো তোমাদের কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমি শীঘ্রই হচ্ছে ফেসবুকে লাইভে হচ্ছে ইয়ার ইয়ার আলোচনা নিয়ে, অর্থাৎ বইয়ের রিভিউ নিয়ে আলোচনা করবো একদিন ইনশাআল্লাহ। আচ্ছা, বইয়ের প্রাইস কত ভাই? এটার প্রাইস হচ্ছে, বইয়ের প্রাইস হচ্ছে 260 টাকা। তারপরে একজন জিজ্ঞেস করেছো গাইবান্ধা প্রি অর্ডার কবে পাবো? বই পাঠানো হয়েছে আব্দুল মজিদ ভাই, তোমার বইটা পাঠানো হয়েছে, আমি তোমার নামটা আমি চেক করেছি, পাঠানো হয়েছে। রবিন খান বইয়ের প্রাইস কত জিজ্ঞেস করেছো? তুমি তো আমার মনে হয় কোর্সের স্টুডেন্ট, তুমি যদি এখনো না জানো মাইট দেওয়া দরকার। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।